হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? মানুষজন কোথায়? সবাই দ্রুত চলে আসো। আমরা আমাদের আজকের ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। কেমন আছো তোমরা বলো? পড়াশোনা কেমন চলতেছে? বাড়ির কাজগুলা কি করতেছো? হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? এই সবাই কই, এত দেরি করতেছে কেন? মানুষজন এখনো আস্তে আস্তে আসতেছে। হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, ঠিক আছে। শোনো, তোমাদের মধ্যে অনেকেই দেরিতে এনরোল করছো, এই জন্য হয়তো এখনও লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারতেছো না, যেহেতু অনেক বেশি ক্লাস জমে গেছে। এই জন্যে তোমাদের এই মাসে, মানে তোমাদের কলেজে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা সপ্তাহে 3টা করে ক্লাসে নিব। 4 ক্লাস করে নিব না, যাতে তোমরা ব্যাকআপ মানে কভার করে ফেলতে পারো। বুঝতে পারছো? এই সপ্তাহের রুটিন তোমরা দেখছো? এই সপ্তাহের রুটিনেও কিন্তু 3টা ক্লাস রাখা হয়েছে, সোম বুধ শুক্র। আগামী সপ্তাহেও 3টা ক্লাসই রাখা হবে। 4টা করে ক্লাস নিলে আমরা ভাবলাম যে, আমি আর তোমার রাকিব ভাইয়া কথা বললাম ওই দিন তোমাদের, যে অলরেডি আমাদের যে ক্লাসগুলো হয়ে গেছে, তো যারা দেরিতে এনরোল করছো তোমরাও যাতে কলেজে ক্লাস শুরুর আগেই আমাদেরকে ধরে ফেলতে পারো, মানে লাইভ ক্লাস পর্যন্ত কভার করে ফেলতে পারো। নাইলে তো অনেকগুলো উইকলি এক্সাম মিস হয়ে যাচ্ছে, তাই না? এই জন্যে তোমাদের কলেজে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত, মানে এই মাস ব্যাপী সপ্তাহে আমরা 3টা করে ক্লাসে নিব। ঠিক আছে? 4টা করে ক্লাস নিলে দেখা যাবে একটা করে ক্লাস এক্সট্রা হইতে থাকলে 4-5টা ক্লাস জমে যাবে। তারপরে তোমাদের ক্লাস এই মাসের 30 তারিখ শুরু হইলে আমরা তারপর আবার একদম ফুল স্পিডে সপ্তাহে 4টা করে ক্লাস নিব। ঠিক আছে? হ্যাঁ, আর তোমাদের কলেজে ক্লাস শুরু হওয়ার পর কিন্তু আমাদের এই হায়ার ম্যাথ ব্যাচের ক্লাস টাইম থাকবে শনি সোম বুধ শুক্র, এই 4 দিন সন্ধ্যা 7টায়। আপাতত আমরা এই মাস পর্যন্ত বিকাল 3টায় কন্টিনিউ করব, এবং সপ্তাহে 3টা ক্লাস থাকবে। ঠিক আছে? ওকে। হ্যাঁ, চলো তো আজকে ক্লাসে আমরা 3 এর ই কমপ্লিট করব। আমরা ছিলাম 3.5 বা 3 এর থ্রি এর আমরা আজকে ক্লাসে কমপ্লিট করব, এবং হোপফুলি আজকে ক্লাসে আমরা 3.6 বা 3 এর এফ শুরু করে দিব। সবাই খাতা কলম নিয়ে রেডি? হ্যাঁ, শুরুতে একটা এমসিকিউ, দেখি এটা কয়জন পারে। দ্রুত দেখি কয়জন পারে। তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্টে অ্যান্সার দাও, আমি পোল দিচ্ছি না। কমেন্টে অ্যান্সার দিয়ে দাও, দেখি কয়জন সঠিক অ্যান্সার দেয়। কয়জন সঠিক অ্যান্সার দেয় দেখি, দ্রুত। কয়েকদিন ক্লাস অফ রাখলে ভালো হতো না? অফ রাখা যাবে না সামিয়া। অফ রাখলে আমরা আবার বেশি পিছনে পড়ে যাব। তোমাদের কলেজে ক্লাস শুরু হওয়ার আগে আমরা যদি সরলরেখা অধ্যায়টা কমপ্লিট করে ফেলতে পারি এবং ত্রিকোণমিতি অধ্যায়টাও মোটামুটি কমপ্লিট হয়ে যায়, তাহলে পরবর্তীতে তোমরা রিল্যাক্সে পড়াশোনা করতে পারবা। দেখবা যে হায়ার ম্যাথ সিলেবাস শেষ করা নিয়ে আর অসুবিধা হবে না, এই দুইটা বড় বড় অধ্যায় কমপ্লিট হয়ে গেলে। তো অনেকেই অ্যান্সার দিচ্ছ এ, তোমরা তো ভুল অ্যান্সার দিচ্ছ। এত হবেই না। তোমরা অনেকে মুখস্থ অ্যান্সার বসা দিচ্ছ। ভাইয়া, প্রশ্নটাতে কি বলছে সেটা তো আগে শোনা লাগবে, ভালো মতো বোঝা লাগবে। তাহলে আন্দাজি মুখস্থ বসাইলে তো হবে না। হায়ার ম্যাথ তো এমনি মুখস্থ করলে হবে না। দেখো, তোমরা যে বলতেছো উত্তর y = mx + c, এটা হচ্ছে আমাদের ওই যে ঢাল সমীকরণ। মনে আছে? কোনো সরল লেখার ঢাল যদি হয় m এবং তার y অক্ষের খণ্ডিতাংশ যদি হয় c, তাহলে সমীকরণ হয় y = mx + c। এখানে তো y অক্ষের ছেদকৃত অংশ বলে নাই, দেখো ভালো মতো পড়ো। একটা রেখার ঢাল m এবং x অক্ষের ছেদকৃত অংশ b, এই এটা কি y অক্ষের ছেদকৃত অংশ? যারা মুখস্থ বলতেছো y = mx + b, এটা হবে না তো। এখানে তো y অক্ষের ছেদকৃত অংশ বলে নাই। ভালো মতো দেখো জিনিসটা, আমি তোমাকে একদম চিত্র এঁকে দেখাই। এই জিনিসগুলাই ভুল করা যাবে না, ভর্তি পরীক্ষাতে এইরকম প্রশ্নগুলাই আসবে। দেখো, এই যে ধরো এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ, তোমাকে বলছে একটা রেখার ঢাল এম, হইতেই পারে যে কোনো একটা রেখা। ধরো এই যে একটা রেখার ঢাল এম, এই রেখার ঢাল কত? ঢাল হচ্ছে এম, এবং এক্স অক্ষের ছেদকৃত অংশ, এই যে দেখো এটা মূল বিন্দু, এটা মূল বিন্দু 0,0, এবং এক্স অক্ষ থেকে যে যতটুকু অংশ খণ্ডন করছে এতটুকু হচ্ছে বি। আচ্ছা ভাইয়া, তার এক্স অক্ষের খণ্ডিত অংশ যদি বি হয়, তাহলে এক্স অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক কি হবে বলো?
এই রেখাটা এক্স অক্ষ থেকে ছেদ করছে, এই যে দেখো কতটুকু অংশ এক্স অক্ষ থেকে ছেদ করছে, এই যে বি পরিমাণ অংশ। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে বি কমা জিরো। ভেরি গুড, এক্স অক্ষে কোটি শূন্য, এক্স অক্ষে কোটি শূন্য, তাহলে বি কমা জিরো। এইবার দেখো আমাদের নির্ণয় রেখাটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, বি কমা জিরো, এই বিন্দু দিয়ে যায় এবং তার ঢাল আমরা জানি। বলো এটা কোন সমীকরণটা ইউজ করবে এখন বলো ভাইয়া? আমাদের নির্ণয় রেখার একটা বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, একটা বিন্দু জানি, ঢাল জানি, y মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। মনে আছে 3 নাম্বার সমীকরণটা? এই দেখো আমাদের নির্ণয় রেখা বি বি এই বি কমা জিরো এই বিন্দু দিয়ে যায় এবং তার ঢাল হচ্ছে এম। তাহলে y মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে জিরো সমান ঢাল ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে বি। তাহলে সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস বি। সি নাম্বার সঠিক উত্তর। কে কে বুঝছো বলো? ভর্তি পরীক্ষায় প্রশ্ন কত সুন্দর করে দেয় দেখছো? তোমরা ফাঁদে পা দিও না, বুঝতে হবে তো, খালি মুখস্থ ভাষা দিলেই হবে না। এটা কয়জন বুঝছো একটু বলো? প্রশ্নে যদি বলতো ওয়াই অক্ষের ছেত্রিত অংশ বি, তাহলে উত্তর এ নাম্বার হইতো। এখানে বলছে এক্স অক্ষের ছেত্রিত অংশ, ভাই এক্স অক্ষের ছেত্রিত অংশ যদি বি হয় তাহলে তার এক্স অক্ষের ছেদবিন্দু বি কমা জিরো। তার মানে নির্ণয় রেখাটা বি কমা জিরো এই বিন্দু দিয়ে যায় এবং তার ঢাল দেওয়া আছে এম। তাইলে y মাইনাস ওয়াই ওয়ান, এখানে ওয়াই ওয়ান হচ্ছে জিরো ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। কত সুন্দর একটা প্রশ্ন। ঠিক আছে, এইবার এইটা দেখি কয়জন পারে, একটু চিন্তা করো। এইটা একটা সরল রেখা, এইটা একটা সরল রেখা, এটা আরেকটা সরল রেখা, 3টা সরল রেখা। তোমাকে বলছে এই 3টা রেখাদ্বয় দ্বারা, 3টা রেখাত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের কোন 3টি কি হবে? এই 3টা রেখা একটা ত্রিভুজ তৈরি করবে। আর আমরা সবাই জানি ত্রিভুজের 3টা কোণ থাকে। এই 3টা অ্যাঙ্গেলের মান চাইছে, একটু চিন্তা করো তো। আমি তোমাকে একটু বোঝায় বলি। এই যে রেখাটা আমি ফরম্যাট বানাই y ইকুয়ালস টু মাইনাস এক্স, আমাকে বলো তো এই রেখাটা কেমন রেখা? এই যে প্রথম রেখাটা এখান থেকে y ইকুয়ালস টু মাইনাস এক্স, এটা কি মূল বিন্দুগামী রেখা না? y ইকুয়ালস টু এম এক্স, এটা মূল বিন্দুগামী রেখা। তার ঢাল কত বলো তো? এর ঢাল কত? মাইনাস ওয়ান না? এই তোমাদের মনে আছে মূল বিন্দুগামী রেখার সমীকরণ y ইকুয়ালস টু এম এক্স। y ইকুয়ালস টু এম এক্স হচ্ছে মূল বিন্দুগামী রেখা এবং x এর যে সহগ সেটা হচ্ছে ঢাল। তাহলে এর ঢাল হচ্ছে মাইনাস ওয়ান। তারপরে এটা এটা সমান y ইকুয়ালস টু এক্স, এটাও মূল বিন্দুগামী রেখা। আমি তোমাকে এখানে লিখে বলছি, দেখো এই প্রথম রেখার ঢাল হচ্ছে মাইনাস ওয়ান, প্রথম রেখার ঢাল কত? মাইনাস ওয়ান। আর এখানে y ইকুয়ালস টু এই যে এই রেখাটা x মাইনাস ওয়াই সমান জিরো, এটাকে লেখা যায় y সমান এক্স। তাহলে এটা ঢাল কত? এটা ঢাল পজিটিভ ওয়ান। আর এই যে x ইকুয়ালস টু 7, এটা কেমন রেখা বলো তো? কোন অক্ষের সমান্তরাল বলো? x ইকুয়ালস টু 7 এটা কেমন রেখা? এটা কিন্তু y অক্ষের সমান্তরাল রেখা। আমি এখন চিত্রগুলো আঁকাবো, ভালো মতো বুঝছো। খুবই সুন্দর সুন্দর ম্যাথ, যদি বুঝে বুঝে করো খুবই ভালো লাগবে। দেখো x অক্ষ y অক্ষ আঁকাইলাম। আচ্ছা এখন আমাকে তোমরা বলো, এই যে এটা ধরো মূল বিন্দু, কোনো একটা রেখার ঢাল যদি হয় মাইনাস ওয়ান এবং মূল বিন্দুগামী, দেখো এই যে প্রথম রেখাটা, এই যে এই রেখাটা y ইকুয়ালস টু মাইনাস এক্স, মূল বিন্দুগামী রেখা, ঢাল মাইনাস ওয়ান। আচ্ছা ঢাল যদি মাইনাস ওয়ান হয় তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কত হবে বলো তো? অথবা ঋণাত্মক দিকের সাথে, যেটাই বলো না কেন। মাইনাস ওয়ান হইলে x অক্ষের সাথে উৎপন্ন কোণ কত? মাইনাস ওয়ান। এই টেন দাঁড়াও, ঢাল মানে কি? এই যে এম, ঢাল মানে তো টেন থিটা। ধরো টেন থিটা সমান মাইনাস ওয়ান, তাহলে থিটা কত? মাইনাস 45 ডিগ্রি। নেগেটিভ অ্যাঙ্গেল হলে মাইনাস 45 ডিগ্রি, তাই না? তো মাইনাস 45কে আমি যদি পজিটিভ বানাই কত হবে? 135। ওয়েট দেখা, এই যে এইদিকে তোমাকে আমি এইভাবে একে বোঝাই। দেখো এই যে এই অ্যাঙ্গেলটা হবে মাইনাস 45, x অক্ষের ধনাত্মক দিকের সাথে ঋণাত্মক দিকে। বাট আমরা তো এই অ্যাঙ্গেলটা কাউন্ট করি না, করি? আমরা তো নর্মালি এই অ্যাঙ্গেলটা নেই। এই যে এটা পজিটিভ, এটা পজিটিভ 135। তুমি যেটাই দেখো না কেন, এই যে কে কে বুঝছো বলো? ঢাল মাইনাস ওয়ান মানে হচ্ছে সে x অক্ষের ধনাত্মক দিকের সাথে মাইনাস 45 ডিগ্রি কোণ তৈরি করবে। তো মাইনাস 45 ডিগ্রি মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এইটা নেগেটিভ অ্যাঙ্গেল। আর উপরেরটা হবে 135, 180 থেকে বিয়োগ করলেই হবে। আচ্ছা এখন তুমি এইটা মাইনাস 45, এটা 145 যাই বলো না কেন, একটা মনে রাখলেই হবে। এরপরে এইটা y ইকুয়ালস টু এক্স, এটাও মূল বিন্দুগামী রেখা, এর ঢাল হচ্ছে ওয়ান। ঢাল ওয়ান মানে কি? ডিরেক্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এই যে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এই যে এতটুকু।
বুঝতেছো? এই যে এতটুকু অ্যাঙ্গেল 45 ডিগ্রি। দেখো এই অ্যাঙ্গেলটা পজিটিভ 45, এটা নেগেটিভ 45। ওকে, তারপরে x = 7, এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখা। এই যে দেখো x = 7 কেমন রেখা? y অক্ষের সমান্তরাল রেখা। তাহলে ত্রিভুজ কোনটা উৎপন্ন হইলো বলো তো? এই যে একটা ত্রিভুজ, এই যে দেখো, এই যে এই যে এই যে, আগে বলো ত্রিভুজটা কে কে চিনছো? ধরো ও এ বি, ত্রিভুজটা চিনতে পারছো? এই তিনটা রেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজ আমরা পাইলাম। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো তোমাকে বলছে উৎপন্ন অ্যাঙ্গেল তিনটা কি হবে। এবার আমাকে তোমরা বলবা এই অ্যাঙ্গেলটা হতো, এই অ্যাঙ্গেলটা শোনো, ত্রিভুজের অ্যাঙ্গেল কিন্তু নেগেটিভ হয় না। শোনো, এখানে আমরা বলতেছি এটা -45, এটা +45, এটা নেগেটিভ হয়েছে কারণ এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। বাট আমরা যখন ত্রিভুজের অ্যাঙ্গেল বলবো, ত্রিভুজের অ্যাঙ্গেল অলওয়েজ পজিটিভ অ্যাঙ্গেল। এটা 45, এটা 45, এটা 90। এতটুকু তো বুঝছো যে উপরের দিকে 45, নিচের দিকে 45। তাইলে এই অ্যাঙ্গেলটা, এটা 90 ডিগ্রি, উপরেরটা মুছে দিলাম। এখন বলো, ওকে ফাইন, এই অ্যাঙ্গেল দুটা কত হবে? তোমরা কি একটা জিনিস বুঝতেছো যে এই রেখাটা y = পজিটিভ x, এটা নেগেটিভ x, এই দুইটা কিন্তু এটাও 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাও 45 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেল যদি 45 আর এই অ্যাঙ্গেল যদি 45 হয়, তাহলে এটাও 45, এটাও 45, এটাকে কে বুঝছো? খুব ইজি জিনিস কিন্তু, জানো তোমাদের মনে আছে তো? এই যে এতটুকু, এটা ছিল 45, এটা 45 হলো, এটা কত? এটাও 45, কারণ এটা তো 90, এটা লম্ব, এটা তো 1 অক্ষের উপর লম্ব রেখা, তাই না? এটাও লম্ব, এটাও লম্ব। বলো তো কয়জন বুঝছো? এটা ছিল 45, এটা তো লম্ব, তো এটা 45 হলো, এটাও 45, যেহেতু 180 ডিগ্রি হবে টোটাল। আবার এটা ছিল 45, তাহলে এটাও 45। তাহলে সঠিক উত্তর কোনটা বলো? 90 ডিগ্রি। একটা অ্যাঙ্গেল হচ্ছে 90, এই যে এই অ্যাঙ্গেলটা 90, এইটা 45, এইটা 45। তাহলে সঠিক উত্তর 90, 45, 45। সঠিক উত্তর নাই। এই ম্যাথটা সবাই ভালো মতো বুঝছো? খুবই বেসিক প্রশ্ন। দেখো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের তিনটা অ্যাঙ্গেল চাইছে, এটা 90 এবং আলাদাভাবে এটা 45, এটা 45। তাহলে এটাও 45 হবে, এটাও 45 হবে, যেহেতু এটা লম্ব। তাহলে এটা 90, বাকি দুইটা মিলে 90 হবে। এটা 45 হলে এটাও 45, এটা 45 হলে এটাও 45। খুব সিম্পল। হ্যাঁ ঠিক আছে, এগুলা জাস্ট তোমার যদি মাথায় থাকে। শোনো, একজন বলছো কম সময়ে এটা কেমনে অ্যান্সার করবো। তোমার যখন এগুলা মাথায় থাকবে যে এই রেখাগুলা কেমন, দেখো এটা মূলবিন্দুগামী রেখা, ঢাল -1, এটা তো দেখে মনে মনেই বুঝে ফেলবা যে মূলবিন্দুগামী রেখা, ঢাল -1, মূলবিন্দুগামী রেখা, ঢাল +1। তাহলে এটা -45, মানে এটা এইদিকে 45 আর এটা উপরের দিকে 45, এটা 90। আর এটা যেহেতু লম্ব, তাহলে এটাও 45, এটাও 45। তুমি যখন আস্তে ধীরে বুঝে বুঝে ম্যাথগুলো সলভ করতে থাকবা, তখন তুমি কম সময়ে কিভাবে করতে হয় নিজেই বুঝে যাবা। বুঝতেছো? ওকে ঠিক আছে, হ্যাঁ ভেরি গুড। এরপরে আরও একটা প্রশ্ন আছে, এটা করে তারপরে আমরা ম্যাথে যাব। গত ক্লাসে এরকম প্রশ্ন করে দিয়েছিলাম। এই দেখো এটা সিকে রুয়েট ভর্তি পরীক্ষা আসছিল। সিকে রুয়েট মানে চুয়েট, কুয়েট, রুয়েট, তিনটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এখন একসাথে পরীক্ষা হয়। এটা হচ্ছে সিকে রুয়েট ভর্তি পরীক্ষা। তো দেখো সিকে রুয়েটে কিন্তু প্রতি এমসিকিউ এর জন্য প্রায় 1.5 মিনিট থেকে 2 মিনিট পাওয়া যায়, মানে সময় নিয়ে তাড়াহুড়া হয় না। দেখো y = 4x, এরকম ম্যাথ আমরা গত ক্লাসে করছি কিনা বলো তো? মিথ্যা কথা বলো না, পড়ছি কিন্তু। y = 4x, y = 8x এবং y = 2, এই রেখা তিনটা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো খালি চিত্র, রাফ চিত্র আঁকাইলে ম্যাথ শেষ। y = 4x, সব মূলবিন্দুগামী রেখা। দেখো এটা x অক্ষ, এটা y অক্ষ। y = 4x, মূলবিন্দুগামী রেখা এবং ঢাল হচ্ছে 4। ধরো এই যে ঢাল 4, y = 4x। ধরো এটা y = 4x, তারপরে y = 8x, y = 8x, তারপরে এই যে y = 2। দেখো এই যে ধরো এটা একটু বড় করে দিই, দেখো এটা ঢাল, এটা হচ্ছে y = 4x, মূলবিন্দুগামী রেখা, এটা y = 8x। যেহেতু এটা ঢাল, এটার সাথে বেশি, এই জন্য এটা অ্যাঙ্গেলটা বড় করে আঁকাইছি। দেখো এটা ঢাল হচ্ছে 4, অ্যাঙ্গেলে যে x অক্ষের সাথে ছোট নিছি। আবার এটা ঢাল হচ্ছে 8, x অক্ষের সাথে অ্যাঙ্গেল নিছি বড়, কারণ ঢাল বেশি হইলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেলও বড় হবে। এসইউ মানে কি? এসইউ মানে স্কয়ার ইউনিট, বর্গ এককের ইংরেজি। ওকে ফাইন। এইবার দেখো এটা তো মূলবিন্দু,
এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? ওয়েট, এই রেখাটা কি? এটা হচ্ছে y = 2, x অক্ষের সমান্তরাল রেখা। তাহলে দেখো এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? y এর মান তো 2, আর x এর মান কত হবে? এই দেখো এই বিন্দুটা হচ্ছে এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু, তাহলে y এর মান হচ্ছে 2। এই দুইটা সমীকরণ সমাধান করে x এর মান কত? y এর জায়গায় 2 বসাও, 2 কে 4 দিয়ে ভাগ করলে হাফ, তাহলে 1/2, 1/2, তারপরে এই বিন্দুটা একইভাবে বাইর করো। কোটির মান কত? কোটির মান তো 2, কারণ এই বিন্দুটা হচ্ছে এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু। তাহলে তুমি এখানে y এর জায়গায় 2 বসাও, x = 2/8 মানে 1/4। বুঝতেছো গত ক্লাসটা যাদের করা আছে? এইবার আমাকে বলো, এই যে একটা ত্রিভুজ, এই যে মূল বিন্দু ধরো ও এ বি, একটা বিন্দু মূল বিন্দু, এই ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে। তোমার পরীক্ষার হলে অত কিছু তো আঁকানোর দরকার নাই, তুমি খালি রাফ আঁকায় অ্যান্সার বের করে ফেলো। আমি তোমাকে বোঝানোর জন্য একদম ডিটেলস করে দিচ্ছি, কারণ এগুলো রিটেনেও আসতে পারে। এই দেখো এটার ক্ষেত্রফল, একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর মধ্যে একটা হচ্ছে মূল বিন্দু 0, তাইলে শর্টকাট বসাই দেয়। শর্টকাট মনে আছে? ক্ষেত্রফল হাফ ইন্টু এটার বুধের সাথে এটার কোটি গুণ। এই দেখো x1 y2, শর্টকাটটা মনে আছে? 1/4 এর সাথে 2 গুণ হইলে 1/2 মাইনাস এটার কোটির সাথে এটার ভুজ গুণ, এটার সাথে গুলো 1, এটা মডুলাস করে দাও। ক্ষেত্রফল তো নেগেটিভ হইতে পারে না, মডুলাস বসাই দিলাম। দেখো হাফ মাইনাস এটার কোটির সাথে এটার ভুজ গুণ হইলে কত হয়? 1 হয়। তাহলে এইখানে 1/2 থেকে 1 বিয়োগ করলে মাইনাস হাফ, বাট মডুলাস করে দিলে প্লাস হাফ, এত স্কয়ার ইউনিট মানে বর্গ একক। তাইলে 1/4 স্কয়ার ইউনিট মানে বর্গ একক। কয়জন বুঝতে পারছো এটা বলো তো? খুবই চমৎকার একটা ম্যাথ কিন্তু। এটা কয়জন বুঝছো একটু সত্যি করে বলো। গত কই 1/4 তো এটা বি। তুমি যদি এই ম্যাথগুলো ভালো মতো বুঝে করো, পরীক্ষায় তুমি 1 মিনিটে পারবা। এগুলোর জন্য সিকের ওয়েট ভর্তি পরীক্ষায় 1.5 মিনিট সময় থাকে। তোমার খালি এই বিন্দুটা আর এই বিন্দুটা দরকার। এই দুইটা বিন্দু বাইর করতে কতক্ষণ? 10-20 সেকেন্ড। তারপরে যে হাফ ইন্টু এটার ভুজের সাথে এটা কোটি গুণ মাইনাস এটার কোটির সাথে এটার ভুজ গুণ, আর মডুলাস দিয়ে দিব, কারণ ক্ষেত্রফল নেগেটিভ হইতে পারে না। লাস্টে এটা নেগেটিভ আসলেও আমরা পজিটিভ করে দিব। ঠিক আছে, খুবই চমৎকার কাজ, তাই না? ওকে ফাইন। এইবার আমরা আরো চমৎকার একটা ম্যাথ করব। দেখো সবাই এই প্রশ্নটা তোলো, সুন্দর প্রশ্ন, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। তার আগে আমাকে বলো, আমি যে বলছিলাম যে প্রত্যেক ক্লাসের আগে, মানে প্রত্যেকটা ক্লাস শুরু হওয়ার আগে 15 মিনিট আগে গত ক্লাসের পড়াগুলা রিভিশন দিয়ে আসবা। ক্লাস লেকচারটা কে কে রিভিশন দিয়ে আসছো আগে বলো। যারা যারা রিভিশন দিয়ে আসো নাই, তোমরা সবাই পবিত্র পাপী, তোমরা সবাই আসামি। আরও সিনসিয়ার হইতে হবে। এই যে যারা উইকলি এক্সামগুলোতে ভালো মার্কস পাও না, তোমাদের ভালো মার্কস না পাওয়ার একটা রিজন হচ্ছে এইটা, যে প্রত্যেক ক্লাসে সিরিয়াস থাকো না, অ্যাটেন্টিভ থাকো না। গত ক্লাসটা যারা ভালো মতো পড়ছো এবং আজকে ক্লাসে শুরুতে যারা গত ক্লাস লেকচারটা রিভিশন দিয়ে আসবা, তোমার মাথায় সব মানে আমি বলার আগে তুমি বুঝে যাবা। আর যদি রিভিশন দিয়ে না আসো তাহলে দেখবা যে বুঝতে কষ্ট হচ্ছে। আচ্ছা, কারণ এগুলো তো ফলো আপ মেথ, গত ক্লাসে যা করছি সেখান থেকেই তো এই জিনিসগুলো আসতেছে, তাই না? প্রশ্ন তোলো, x cos alpha plus y sin alpha equals to p। এই যে যারা গত ক্লাসের লেকচারটা রিভিশন দিয়ে আসছো, এই সমীকরণটা দেখার সাথে সাথেই তোমার মনে হয়ে গেছে না যে এটা কেমন আকৃতি? এই সরল লেখাটি x ও y অক্ষকে যথাক্রমে এভাবে এ ও বি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এখানে একটু টাইপিং মিসিং হয়ে গেছে। যথাক্রমে এ ও বি বিন্দুতে, এ যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে, একটু লিখে নাও। এই সরল লেখাটি এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। তোমাকে বলছে আলফাকে পরিবর্তনশীল ধরে দেখাও, যে মানে আলফা এর মান যদি চেঞ্জ হয় তাহলে দেখাও যে এ বি এর মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ এটা। তো আমরা তো সঞ্চার পথের টাইপের প্রশ্ন করেই আসছি। আচ্ছা, এটা ছোট হাতের পি হবে, এই যে এই পিটা ছোট হাতের হবে, এই পি আর এই পি সেম, ওটা ক্যাপিটাল দিয়ে দিছে। এটা ছোট হাতের পি দিয়ে ওই যে লাস্টে এই পিটা। হ্যাঁ, প্রশ্ন তোলা হলে ডান কমেন্ট করো। x cos alpha plus y sin alpha equals to p। এই সরল লেখাটি x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে আলফাকে পরিবর্তনশীল ধরে দেখাও যে এ বি এর মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ p স্কয়ার ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 4x স্কয়ার প্লাস 4x স্কয়ার ইন্টু y স্কয়ার। হ্যাঁ, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো, শুরুতেই যে জিনিসটা বুঝতে হবে
যে এই রেখাটা এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে বলো। ওয়েট, আসতে ধীরে, এগুলো কিন্তু ডিরেক্ট, তোমরা পরীক্ষার হলে একটু বাংলায় লিখবা যে এই সরলরেখাটি এক্স অক্ষকে ছেদ করে এ বিন্দুতে। দেখো ওয়েট, এক্স অক্ষকে ছেদ করে এ বিন্দুতে, আমরা তো সবাই জানি এক্স অক্ষে কোটি শূন্য, আবার ওয়াই অক্ষকে ছেদ করে বি বিন্দুতে, আমরা তো জানি ওয়াই অক্ষে ভূত শূন্য। আমি ডিরেক্ট লিখতেছি, তোমরা পরীক্ষায় বোর্ড পরীক্ষায় একটু ব্যাখ্যা লিখবা যে এক্স অক্ষকে ছেদ করে এই বিন্দুতে, ওয়াই অক্ষকে ছেদ করে এই বিন্দুতে। খেয়াল করে দেখো, এক্স অক্ষকে যে এই বিন্দুতে ছেদ করে, ধরলাম এই বিন্দুতে, তার কোটি শূন্য, তাহলে এখানে ওয়াই জায়গায় জিরো বসা হয়। দেখো ওয়াই জায়গায় জিরো, ওয়াই জায়গায় জিরো বসালে পুরোটা বাদ, তাহলে এক্স কজ আলফা সমান পি, তাহলে এক্স সমান হবে পি বাই কজ আলফা। ডিরেক্ট লিখে ফেলবা পি বাই কজ আলফা, এই বুঝতেছো? আবার ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর কোটি শূন্য, সরি সেই বিন্দুর ভূত শূন্য, এক্স এর জায়গায় জিরো বসাও, তাহলে এই পুরোটা জিরো, তাহলে ওয়াই সাইন আলফা সমান পি, এর মান হবে পি বাই সাইন আলফা। বলো এই দুইটা বিন্দু কে কে বুঝছো আগে? যাদের গত ক্লাস করা আছে তোমরা এইগুলো বুঝবা। পি বাই সাইন আলফা ডিরেক্ট বাই করে ফেললাম। এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? ভাইয়া এক্স অক্ষে কোটি শূন্য, ওয়াই অক্ষে ভূত শূন্য। এক্স অক্ষের বেলায় কোটি, ওয়াই এর জায়গায় জিরো বসায়ে এখান থেকে এক্স এর মান বের করো, এক্স কজ আলফা সমান হবে পি, তাহলে এক্স ইকুয়ালস টু পি ডিভাইডেড বাই কজ আলফা, মনে মনেই হয়ে যায়। আবার ভূত জিরো বসাইলে, এক্স এর জায়গায় জিরো বসাইলে ওয়াই সমান হবে পি বাই সাইন আলফা। তাহলে দেখো আমি এ বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি, বি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি। এইবার বলছে দেখাও যে আলফাকে পরিবর্তনশীল ধরে, ওই আলাপ পরে আলফা চেঞ্জ হইতে পারে, যে আলফা যদি পরিবর্তনশীল হয়, দেখাও যে এ বি এর মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ। আগে তুমি এ বি রেখার মধ্যবিন্দু বের করো। এই দেখো এ বি রেখার মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করতে হবে। তাহলে আগে লেখো এ বি এর মধ্যবিন্দু, এই দুটো রেখার মধ্যবিন্দু বের করো, মানে এই দুটো বিন্দুর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু স্থানাঙ্ক কেমন বের করে? দুইটা ভুজ যোগ, যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুইটা ভুজ যোগ জাস্ট 2 দিয়ে ভাগ হবে, তাহলে হবে পি বাই 2 কজ আলফা, কমা কোটি হবে এই দুটো যোগ, জিরোর সাথে এটা যোগ করলে তো এটাই হবে, 2 দিয়ে ভাগ, পি বাই 2 সাইন আলফা। এইগুলো কিন্তু ছোট হাতের পি, হ্যাঁ প্রশ্নে ছোট হাতের পি আছে, তো এই পিটাও কিন্তু ছোট হাতের পি, টাইপার ভুল বসো তো ক্যাপিটাল পি দিয়ে দিচ্ছে। দেখো তাহলে আমি এ বি এর মধ্যবিন্দু বের করলাম, এই যে এইটা দেখো মধ্যবিন্দু কেমন বের করে, দুইটা ভুজের যোগফলের গড়, এটাকে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ, জিরো যোগ করা যে কথা না করা একই কথা, এটাও যোগ করে 2 দিয়ে ভাগ। এইবার দেখো তোমাকে বলছে এইটার মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ। ওয়েট, তাহলে এই যে এই বিন্দুটার সঞ্চার পথের সমীকরণ বের করবো। দেখো প্রশ্নে বলছে আলফাকে পরিবর্তনশীল ধরে, মানে আলফা চেঞ্জ হইতে পারে। এখন আমাকে বলো, এখানে ধরো একবার তুমি আলফা এর মান 10 ডিগ্রি বসাইলা, তাহলে একটা বিন্দু পাবা, 20 ডিগ্রি বসাইলা আর একটা বিন্দু পাবা 30 ডিগ্রি। দেখো আলফা এর মান কিন্তু চেঞ্জ হইতে পারে, তাহলে এক একবার আলফা এর এক এক মানের জন্য এক একটা বিন্দু আসবে না, মানে অনেকগুলো বিন্দু পসিবল না? বলো এখানে তুমি যদি আলফা এর মান একবার 10 ডিগ্রি বসাও, একবার 20 ডিগ্রি, একবার 30 ডিগ্রি, এভাবে খালি চেঞ্জ হতে থাকো, অনেক বিন্দু আসবে। তো সেই বিন্দুগুলা যোগ করলে যেই সঞ্চার পথটা পাওয়া যাবে তার সমীকরণ বের করতে বলছে। তো আমরা নর্মালি যখন সঞ্চার পথের সমীকরণ বের করি আমরা কি করি মনে আছে তোমাদের? এই যে সঞ্চার পথের উপরস্থ একটা বিন্দু এক্স কমা ওয়াই ধরি, কার কার মনে আছে বলো? এই দেখো সমীকরণে কিন্তু এক্স ওয়াই আছে। আমরা যখন সঞ্চার পথের সমীকরণ বের করি আমরা সঞ্চার পথের উপরস্থ বিন্দুকে এক্স কমা ওয়াই ধরে ফেলি, আর এখানে যে বিন্দুর সঞ্চার পথ বের করতে বলছে সেটা হচ্ছে এইটা। তো আমি এই বিন্দুর ভুজকে এক্স ধরি, কোটিকে ওয়াই ধরি, শেষ ধরি, কারণ আমরা যে সঞ্চার পথের সমীকরণ বের করবো সেখানে তো এক্স ওয়াই থাকবে। তাহলে এই যে আমাকে তো এই মধ্যবিন্দু, দেখো এই বিন্দুটার সঞ্চার পথের সমীকরণ চাইছে, তাহলে এটার ভুজকে তুমি এক্স ধরো, এটা কোটিকে ওয়াই ধরো, অথবা তুমি মনে মনে ওই যে আবার চিন্তা করে নাও যে ধরি সঞ্চার পথের উপরস্থ একটা বিন্দু এক্স কমা ওয়াই, তাহলে এটা হবে এক্স, এটা হবে ওয়াই। এক্স ইকুয়ালস টু এই যে পি বাই 2 কজ আলফা, আবার ওয়াই সমান পি বাই 2 সাইন আলফা। এবার এখান থেকে ওই যে সরকারি সূত্র মনে আছে গত ক্লাসেও যে এরকম একটা ম্যাথ করাইছিলাম, এখান থেকে কজ আলফা সমান পি বাই 2x, এখান থেকে সাইন আলফা সমান পি বাই, এই এখানে 2 কই গেল, 2 কই গেল, এই যে 2 পি বাই 2y। দেখো আমাকে যেইটা প্রমাণ করতে বলছে বলো এখানে কোথাও সাইন আলফা কজ আলফা আছে বলো? গত ক্লাসেও কিন্তু এরকম একটা ম্যাথ করাইছিলাম, যেটা প্রমাণ করতে বলছে ওখানে কোথাও সাইন আলফা কজ আলফা নাই, তাইলে কজ আলফা এবং সাইন আলফাকে সরাইতে হবে, এলিমিনেট করতে হবে। কেমনে করব? সরকারি সূত্র। সাইন আলফা আর কজ আলফা থাকলে এটাকে সরানোর আমার সরকারি সূত্র আছে, আমরা জানি ম্যাথ শেষ,
লিখবা আমরা জানি, মিলে যাবে, খুব ইজি। সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান 1। এবার স্কোয়ার করে দাও, এটাকে স্কোয়ার করলে পি স্কোয়ার বাই 4y স্কোয়ার প্লাস এটাকে স্কোয়ার করলে পি স্কোয়ার বাই 4x স্কোয়ার সমান 1। লসাগু করে দাও, 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে হবে পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস পি স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 1। আর গুণন করে দিলেই মিলে যাবে, তাই না? হ্যাঁ, মিলে গেছে। আর গুণন করে দাও, পি স্কোয়ার কমন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। বলো কে কে বুঝছো? খুবই ইজি ম্যাথ এগুলা। তোমাকে যেই বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করতে বলছে সেটাকে তুমি এক্স কমা ওয়াই ধরে ফেলবা। তোমাকে বলছে এ বি রেখার মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ। তো আমরা নর্মালি যখন সঞ্চার পথের সমীকরণ বের করি আমরা কি করি? আমরা লিখি যে ধরি বা মনে করি সঞ্চার পথের উপরস্থ যে কোনো একটা বিন্দু হচ্ছে পি এক্স কমা ওয়াই। মনে আছে? তাহলে তুমি চিন্তা করো যে এটা এক্স, এটা ওয়াই, কাজ শেষ। বলো কে কে বুঝছো? খুবই ইজি, আগের ক্লাসটা খালি করা থাকলেই হবে। এই আগের ক্লাসটা করো নাই এমন যদি কেউ থাকো তাহলে কিন্তু আজকে ক্লাস আসলে কিছুই বুঝবে না। গত ক্লাসটা করা থাকা লাগবে, নয়তো আজকে ক্লাসটা বুঝতে ভালোই প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, ওকে, এই তো বুঝতেছো, ওকে ফাইন। এইবার আসো, তিনটা রেখা সমবিন্দু হওয়ার শর্ত, তারপরে আমরা 7 নাম্বার সমীকরণে চলে যাবো। ওয়েট, এটা আগে একটু বেসিকটা বুঝাই আসি। লিখি দাঁড়াও, টপিকটার নাম লিখি, তিনটি রেখা সমবিন্দু হওয়ার শর্ত। তিনটি রেখা, টপিকটার নামটা লিখো, সমবিন্দু, তিনটি রেখা সমবিন্দু হওয়ার শর্ত। তিনটা রেখা সমবিন্দু মানে কি? তিনটা রেখা সমবিন্দু মানে হচ্ছে এরা একই বিন্দুতে ছেদ করবে। খুবই সহজ ব্যাপার। দেখো, ধরো এইটা একটা সরল রেখা, এইটা একটা সরল রেখা, এটা আরেকটা সরল রেখা। ধরো তিনটা রেখা একই বিন্দুতে ছেদ করে, হইতেই তো পারে, হইতে পারে না? তো এটা শর্তটা কি? তিনটা রেখা একই বিন্দুতে ছেদ করে। ধরো তিনটা রেখা, ওয়েট আমি নামকরণ করি। ধরো এটা একটা রেখা, সমীকরণ লিখলাম a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0। এটা আরেকটা রেখা, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। আর ধরো এই রেখাটার সমীকরণ a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়ালস টু 0। তো যদি যে তিনটা সরল রেখা একটা বিন্দুতে ছেদ করছে, তাহলে ওই তিনটা রেখাকে কি বলে? সমবিন্দু। তো তিনটা রেখা সমবিন্দু হওয়ার শর্তটা কি লিখো? তিনটা রেখা সমবিন্দু হওয়ার শর্ত হচ্ছে এই যে এক্স ওয়াই এর সহগ এবং ধ্রুবপদ এগুলা দ্বারা গঠিত, এগুলা দ্বারা গঠিত নির্ণায়কের মান 0 হবে। আচ্ছা, তোমরা কি কেউ ম্যাট্রিক্স নির্ণায়ক পড়ছো? না পড়লেও সমস্যা না, আমি বুঝাই দিব। বাট অনেকে হয়তো আসো যে ম্যাট্রিক্স নির্ণায়ক পড়ে ফেলছো, তোমরা শুরু করছো, অনেকে তো আবার আগায় থাকতে চায়। হ্যাঁ আচ্ছা, কোনো সমস্যা নাই, সাইকেল 2-এ তোমাদের আকিব ভাইয়া পড়াবে। হ্যাঁ দেখো, ওয়েট, তো তিনটা রেখার সমবিন্দু হওয়ার শর্ত হচ্ছে, দেখো এক্স এর সহগ, ওয়াই এর সহগ, ধ্রুবপদ, এইভাবে সিরিয়াল ওয়াইজ লিখে ফেলো। a1 b1 c1, a1 b1 c1। তারপরে দ্বিতীয় রেখাটা a2 b2 c2, a2 b2 c2। তারপরে 3 নম্বর রেখাটা a3 b3 c3। এই নির্ণায়কের মান হবে 0। এই দেখো, এই তিনটা রেখার এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং ধ্রুবপদ সবগুলোকে তুমি বাম পাশে রাখবা, বাম পাশে রেখে বসাবা। তো বাম পাশে রেখে মানে ডান পাশে 0 রাখবা, এই ফর্মেটাকে বানাবা। তো এই তিনটা রেখার এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং ধ্রুবপদ দ্বারা গঠিত নির্ণায়কের মান হবে 0। এখন নির্ণায়কের মান কেমনে বাইর করে তোমরা জানো? অনেকেই হয়তো জানো না। তো যারা এখনো নির্ণায়ক, ম্যাট্রিক্স নির্ণায়ক পড়ো নাই, কোনো সমস্যা নেই, আমি দেখাই দিচ্ছি, খুব ইজি। এটা সবচেয়ে ইজি চ্যাপ্টার, ম্যাট্রিক্স নির্ণায়ক সবচেয়ে ইজি চ্যাপ্টার, হায়ার ম্যাথের ফার্স্ট পেপারে সবচেয়ে ইজি চ্যাপ্টার। কাজেই ওইটা তুমি এমনিও পড়লে, একবার পড়লেই পারবো, ওটা চিন্তা করার কোনো কারণ নাই। আগে দেখো যে ম্যাট্রিক্স নির্ণায়কের এই যে নির্ণায়ক, এই নির্ণায়কটার মান কেমনে বাইর করে। প্রথম কথা হচ্ছে মনে মনে চিন্তা করবা, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মনে মনে উপরে লেখা লাগবে না, প্লাস মাইনাস প্লাস। দেখো শুরুতে মানে এটা প্লাস, মানে এগুলো হচ্ছে সহগুণকের চিহ্ন, প্লাস মাইনাস এভাবে চলতে থাকবে। তুমি শুরুতে দেখো, এটা আমি প্রথম সারি বরাবর নিছি,
কেউ চাইলে প্রথম কলামে সারি কিংবা যে কোনো একটা কলাম বরাবর নেওয়া যাবে। তো আমরা নর্মালি প্রথম সারি বরাবরই নিই সবাই, হ্যাঁ ওকে। তো প্রথমে এই যে প্লাস, মনে মনে যাও সামনে প্লাস আছে A1, সামনে তো প্লাস দেওয়া লাগে না, A1 নিবা। A1 নেওয়ার পরে যেটা করবা, এই যে A1 এটা যেই সারিতে আছে এই সারি বাদ, যেই কলামে আছে এই কলাম বাদ, সারি কলাম বাদ, বাকি আছে কি এই চারটা না, এখানে এই যে এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ, B2C3 মাইনাস B3C2, দেখো B2C3 মাইনাস B3C2, তারপরে এই দেখো এটা প্লাস, সামনে তো প্লাস দেওয়া লাগে না। এরপরে এই যে এটা নিব মাইনাস B1, এটা সামনে কিন্তু মনে মনে চিহ্ন মাইনাস, সামনে চিহ্ন কি মাইনাস, এই দেখো মাইনাস B1। আবার একই কাজ করব, দেখো এই যে B1 এটা যেই সারিতে আছে এই সারি বাদ, যেই কলামে আছে এই কলাম বাদ, বাদ দেওয়ার পরে এই যে সাইডটা আছে না এই সাইডটা, এটার সাথে এইটা গুণ মাইনাস এটার সাথে এইটা গুণ, A2C3 মাইনাস A3C2, দেখো A2C3 এই বুঝতেছো মাইনাস A3C2, খুব ইজি জিনিস এটা। তারপরে এই যে প্লাস C1 নিচে লিখি, আচ্ছা এখানে লিখি প্লাস C1, এই দেখো এই যে এটা কি প্লাস C1, যেই সারিতে আছে এই সারি বাদ, যেই কলামে আছে এই কলাম বাদ, বাকি আছে এই সাইডটা, এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ, A2B3 মাইনাস A3B2। বলো সবাই বুঝছো কিনা? ম্যাট্রিক্স নির্ণায়ক পরে পড়বা, অসুবিধা নাই, ওগুলা পড়ার পরে এগুলো পানিবাদ হয়ে যাবে। মাইনাস A3B2, হ্যাঁ বলো এটা কাজটা বুঝছো? তোমরা প্রথম সারি বরাবর প্লাস মাইনাস প্লাস এভাবে নিবা, তারপর যখন যেটা নিয়ে বিস্তার করবা, যখন A1 নিবা এই সারি বাদ এই কলাম বাদ, বাকি সাইডটা ভুক্তি এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ। তো B1 নিয়ে এই সারি এই কলাম বাদ, এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ। এটা কয়জন বুঝতে পেরেছো? আমি তোমাকে একটা ম্যাথ একটু পরে এখনই করায় দেখাই দিই, দাঁড়াও এখনই করায় দেখাই দিই। ধরো একটা নির্ণায়ক, এই যখন তোমাকে বললাম মান বের করো, ওয়াট ধরো 1 মাইনাস 7 মাইনাস 4 2 5 1 9 2 8, তোমাকে বললাম যে এই নির্ণায়কটার মান বের করো। তুমি কেমনে করবা? তুমি প্রথম সারি বরাবর মনে মনে প্লাস, এটা মনে মনে মাইনাস প্লাস, এইবার দেখো 1 নিয়ে বিস্তার করবো, 1 সামনে মনে মনে প্লাস তো দেওয়া লাগে না, এই সারি বাদ এই কলাম বাদ, এই যে এইটা গুণ এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ, 5 8 40 মাইনাস 2 একে 2, 5 8 40 মাইনাস 2 একে 2। তারপরে এখানে আছে মনে মনে মাইনাস, আর এখানে আছে মাইনাস 7, দেখো এটা হচ্ছে একটা সূত্রের মাইনাস মনে মনে, আর আছে মাইনাস 7, মাইনাসে মাইনাসে দুইটা মিলে তো আবার প্লাসই হয়ে যাবে, দুইটা মিলে একটা মাইনাস মনে মনে সূত্রের মাইনাস, আর সামনে আছে আগে থেকে আরেকটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এইবার এইটা যেই সারিতে আছে এই সারি বাদ, যেই কলামে সেই কলাম বাদ, এই যে এটার সাথে এটা গুণ হবে, 8 দুগুণে 16 মাইনাস এটার সাথে এটা 9 একে 9, 8 দুগুণে 16 মাইনাস 9 একে 9। তারপরে এটার সামনে মনে মনে চিহ্ন প্লাস, আবার আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4, প্লাসে মাইনাসে মাইনাস 4, এটা এই সারি বাদ এই কলাম বাদ, 2 দুগুণে 4 মাইনাস 5 নং 45। এখন বলো ক্যালকুলেশন করে বলো কত আসে, 2 দুগুণে 4 মাইনাস 5 নং 45, এই কত আসছে এবার বলো? বুঝছো মান কেমনে বাইর করে? এই মানটা সবাই বলতেছে 251, সবার 251 আসছে। তো এইভাবে আমরা নির্ণায়কের মান বের করব, খুবই ইজি না, সিম্পল ব্যাপার। তো মান বের করে যদি দেখি 0 আসে, যদি দেখি যে তিনটা রেখা, তিনটা সরল রেখা দ্বারা গঠিত এই যে নির্ণায়কের মানটা, এটা যদি আমরা দেখি 0 আসে, তাইলে বলবো যে রেখা তিনটা সমবিন্দু। আর যদি 0 না আসে তাহলে সমবিন্দু না। আর প্রশ্নে যদি আগে থেকেই বলে দেয় যে সমবিন্দু, প্রশ্নে যদি আগে থেকেই বলে দেয় সমবিন্দু, তাইলে তো আর টেনশনের কোনো কারণ নেই, ডিরেক্ট 0 বসায় দেবা। বুঝতে পারছো? ওকে ফাইন। এইবার চলো আমরা ম্যাথ করি, খুবই সহজ সিম্পল ব্যাপার। ওকে আমরা এখন ম্যাথে চলে যাব। দেখো প্রশ্নটা তোলো, খুবই ইজি সিম্পল। দেখো এর মান কত হলে, এই যে একটা প্রশ্নটা তুলে ফেলো, এই যে একটা সরল রেখা, এই যে আরেকটা সরল রেখা, এই যে আরেকটা সরল রেখা, এর মান কত হলে এই তিনটা রেখাত্রয় সমবিন্দু হবে? প্রশ্নে বলেই দিছে সমবিন্দু হইতে হবে।
তাহলে অবশ্যই নির্ণায়কের মান 0। তোমরা প্রশ্নটা তোলো, আমি লিখে দিই, খালি নির্ণায়কটা লিখি, তোমরা ক্যালকুলেশন করো। এর মান কত হলে এই তিনটা রেখা কি হবে? সমবিন্দু। শুরুতেই দেখো তিনটা রেখাই ডান পাশে 0 আছে, মানে ফরম্যাট আমার মেকআপ করা লাগবে না, অটোমেটিক মেকআপ করাই আছে। তাইলে লিখবা প্রশ্ন মতে যেহেতু তিনটা রেখা সমবিন্দু, তাহলে অবশ্যই নির্ণায়কের মান হবে 0। 3 2 -5, 3 2 -5, A4 -9, A4 -9, তারপর 1 x এর সব 1 2 -7, 1 2 -7। এইবার তোমার এখান থেকে বের করতে হবে a এর মান। তুমি নির্ণায়ক ক্যালকুলেশন করো, অটোমেটিক মিলে যাবে। মনে মনে চিন্তা করো, মনে মনে এটা চিহ্ন না দিলে হবে পরীক্ষায়, প্লাস মাইনাস প্লাস। ক্যালকুলেশনটা করো, দেখো 3 নিলাম, এই সারি বাদ এই কলাম বাদ, দেখো এই যে 3, এই সারি এই কলাম বাদ, এইবার আবার গুণ 4 সাথে মাইনাস, 4 সাথে 28 -28, তারপর সূত্রের মাইনাস, এবার ওর গুণ মাইনাস 9 2 18, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 18। এই বুঝতেছো তো? এই সারি বাদ এই কলাম বাদ, যখন আমরা 3 নিছি, এইবার গুণ করলে মাইনাস 4 সাথে 28, তারপর সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 9 2 18, তারপরে এখানে -2। ক্যালকুলেশনটা করে বলো এর মান কত আসে? -2, এই সারি বাদ এই কলাম বাদ, এটার সাথে এটা গুণ -7a, তারপরে এটার সাথে এটা গুণ মাইনাস দিয়ে মাইনাস মানে প্লাস 9, -7a মাইনাসে মাইনাসে প্লাস 9, -7a মাইনাসে প্লাস 9, তারপরে এটা প্লাসে মাইনাসে -5, প্লাসে মাইনাসে -5, এই সারি এই কলাম বাদ, 2a -4, 2a -4 সমান 0। এইবার বাকিটা তোমাদের কাজ, এখান থেকে ক্যালকুলেশন করে বলো এর মান কত আসে। বাকি ক্যালকুলেশনটা তোমরা করে বলো কত আসে। এই কত আসছে? 7। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো? এই টাইপটা বলো, এই টাইপটা দুইভাবে পরীক্ষা আসতে পারে। তোমাকে বলতে পারে তিনটা রেখার সমীকরণ দিয়ে দিতে পারে, দিয়ে বলবে দেখাও যে এরা সমবিন্দু, তো সমবিন্দু দেখার জন্য তুমি দেখাবা নির্ণায়কের মান 0। আর প্রশ্নে যদি বলে দেয় যে সমবিন্দু হলে এ এর মান বের করো বা কোনো কিছু একটা মান বের করো, তো তখন তুমি আগে 0 ধরে ফেলবা, কারণ প্রশ্নে বলাই আছে সমবিন্দু, ধরে ভ্যালুটা বের করবা। খুবই সিম্পল ব্যাপার। এইবার আমরা 7 নাম্বার সমীকরণ, মনে আছে তোমাদের কাছে বলছিলাম যে এই সমীকরণটা অ্যাডমিশনে আসে কিন্তু এইচএসসিতে আসে না। কার কার মনে আছে? আমাদের 3.5 এর লাস্ট টাইপ, 3.5 বা 3 এর এই অধ্যায়ের এটা হচ্ছে একদম সর্বশেষ টাইপ। এই টাইপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন। এই টাইপ থেকে এখনো পর্যন্ত একাডেমিকে কিংবা ভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে নাই, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসে এটা থেকে। ওকে, তো যাদের টার্গেট মেডিকেল, এই টাইপটা স্কিপ করলেও কোনো সমস্যা নেই, কারণ এটা একাডেমিকে আসবে না, ভার্সিটিতেও আসে না। বাট শিখে রাখো, শিখে রাখতে তো দোষ নাই নাকি? দেখো খুবই ইজি, খালি তুমি দেখতে থাকো যে কি বলে, একটু বুঝার ট্রাই করি, বুঝলে তো আর লস নাই। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আগে আমি কি বলি শোনো। ধরো এই যে একটা সরল রেখা, আমার কথা আগে শোনো। ধরো এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করে, মানে তার ঢাল হচ্ছে tan থিটা, বা আমরা ছোট হাতের m বলি। এবং এই রেখার উপরস্থ ধরো একটা বিন্দু দেওয়া আছে x1 y1, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই রেখার উপরস্থ যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু হতে আর দূরত্বে, ধরো এই বিন্দু থেকে আর দূরত্বে কয়টা বিন্দু পাওয়া যাবে বলো তো? আর দূরত্বে মানে মনে করো যে 5 একক দূরত্বে। এই রেখার উপরস্থ একটা নির্দিষ্ট বিন্দু হতে আর একক দূরত্বে 2টা বিন্দু পাওয়া যাবে না? একটা উপরের দিকে, একটা নিচের দিকে, একটা উপরের দিকে, একটা নিচের দিকে। বলো তোমরা কি আমার সাথে একমত?
একটা উপরের দিকে ধরলাম এই বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, আবার এটাও ধরো এক্স কমা, একই বিন্দু ধরলাম যে উপরের দিকে আর নিচের দিকে। দেখো এই যে একটা নির্দিষ্ট সরল রেখা, এই সরল রেখার উপরস্থ একটা নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে, ধরো যে এই বিন্দু থেকে 5 একক দূরত্বে উপরের দিকে একটা বিন্দু পাওয়া যাবে, নিচের দিকে একটা বিন্দু পাওয়া যাবে। তো তোমরা কি আমার সাথে একমত বলো? এই টাইপটা দিয়ে সমীকরণ বের করে আসবে না। একটা সরল রেখার সমীকরণ বের করার জন্য আমরা এই সমীকরণটা ইউজ করব না। তাহলে কথা হচ্ছে ভাই তাহলে শিখতেছি কেন? কারণ এই সমীকরণটা আমরা ইউজ করব পরীক্ষায়। কি করবে জানো? একটা রেখার উপরস্থ একটা বিন্দু দিয়ে দিবে, দেখো একটা রেখার উপরস্থ একটা বিন্দু দিয়ে দিবে এবং ওই রেখার ঢাল দিয়ে দিবে, এম এর মান দিয়ে দিবে, দিয়ে তোমাকে বলবে যে ওই রেখার উপরস্থ এই বিন্দু থেকে ধরো যে 5 একক দূরত্বে দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করো। তখন তোমার এই যে নির্দিষ্ট দূরত্বে এই যে এইদিকে একটা বিন্দু আর এই দিকে একটা বিন্দু, এদের স্থানাঙ্ক বের করো। বুঝছো পরীক্ষায় কি চাইবে বলো? আগে কি চাইবে এটা বুঝছো কিনা বলো? তোমাকে রেখার উপরস্থ একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে দিবে, এই যে এই বিন্দুটা দিয়ে দিবে, দিয়ে বলবে এই বিন্দু থেকে 5 একক দূরবর্তী এদিকে একটা বিন্দু এদিকে একটা বিন্দু, দুইটা বিন্দু স্থানাঙ্ক বের করো। আমি ধরলাম এটা এক্স কমা ওয়াই, এটাও এক্স কমা ওয়াই, দুইটা আলাদা বিন্দু আসবে, বাট আমি ধরার ক্ষেত্রে দুইটাকে এক্স কমা ওয়াই ধরছি, বাট আসবে তো স্থানাঙ্ক ভিন্ন, ওটা আমরা পরে দেখতেছি। আচ্ছা ওয়েট, এইবার আমাকে বলো, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে বলি এই যে ত্রিভুজটা, ওয়েট এই দুইটা বিন্দু, তুমি খালি এই বিন্দুটা দেখো আর এই বিন্দুটা দেখো, এই দুইটা বিন্দুর মধ্যে ভুজের পার্থক্য কত বলো তো? ভুজের পার্থক্য তো এতটুকু, এই যে এতটুকু, এটা ভুজ এক্স, এটা এক্স ওয়ান, তাহলে এতটুকু এক্স মাইনাস এক্স ওয়ান, ভুজের পার্থক্য এক্স মাইনাস এক্স ওয়ান। আবার কোটির পার্থক্য কত? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। দেখো খেয়াল করে দেখো, এই যে এই বিন্দু দুইটার ভুজের পার্থক্য এক্স মাইনাস এক্স ওয়ান, তো ভুজের পার্থক্য তো এক্স অক্ষ বরাবর হবে। তুমি যদি এখানে এই ত্রিভুজটা আঁকা হয় যে এক্স অক্ষ বরাবর, এই যে এটা হচ্ছে ভুজের পার্থক্য, আর ওয়াই অক্ষ বরাবর এটা হচ্ছে কোটির পার্থক্য। তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই যে ঢালের এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমি এই অ্যাঙ্গেলটাও থিটা নিতে পারি, বলো পারি না? অবশ্যই পারি, কারণ অনুরূপ কোণ, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটাও থিটা। এইবার আমাকে তোমরা বলো, আমি নামকরণ করতেছি, দেখো ওয়েট, আচ্ছা নামকরণ না করলে হবে, এই ত্রিভুজটা এখানে তো একটাই ত্রিভুজ আছে, তো নামকরণ করে কি লাভ? আগে দেখো এই ত্রিভুজে সাইন থিটা সমান কি হবে বলো, বা কস থিটা, যে কোনো একটা বলো। ধরো কস থিটা, সাইন থিটা কস থিটা দুইটা বাইর করবো এখান থেকে, কারণ কি আমার আর এর মধ্যে সম্পর্ক লাগবে, এই যে আর সম্পর্কটা আর এর সাথে লাগবে। খেয়াল করে দেখো কস থিটা এই ত্রিভুজে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে, এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ, তাহলে কবরে ভূমি অতি, ভূমি হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, অতিভুজ হচ্ছে আর। দেখো কবরে ভূমি অতি এক্স মাইনাস এক্স ওয়ান বাই আর, আর সাইন এই ত্রিভুজে সাইন থিটা মানে লম্ব অতি, সাগরের লবণ অতি, লম্ব বাই অতিভুজ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই আর, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই আর। এতটুকু জিনিস কি তোমরা বুঝছো? খুবই সিম্পল। দেখো এই যে এই ত্রিভুজটাতে আমার কিন্তু সম্পর্কটা আমরা আর এর সাথে নিব। তুমি তো আমাকে জিজ্ঞেস করতে পারো ভাই নর্মালি আপনি সবসময় ট্যান থিটা নেন, ঢাল বের করার জন্য ট্যান থিটা লাগে, এইবার আপনি সাইন কস কেন নিচ্ছেন? কারণ আমরা তো জানি সাগরে লবণ অতি, কবরে ভূমি অতি, মানে দুইটার ক্ষেত্রে অতিভুজ আছে, কজের বেলায় অতিভুজ থাকে নিচে, সাইনের বেলায় অতিভুজ থাকে নিচে। তো আমার কিন্তু সম্পর্কটা এই যে অতিভুজ দিয়ে দরকার, এই যে এইটা আমার কিন্তু মেইন এই দূরত্বটা, এই যে আর, যে এই বিন্দু থেকে আর দূরত্বে বিন্দু বাইর করব, কাজে আমার মেইনলি এই আর এর সাথে সম্পর্ক দরকার, বুঝতে পারছো? এই জন্য আমি ইচ্ছা করে একবার সাইন নিছি একবার কস নিছি, যাতে প্রত্যেকবার অতিভুজটা আসে। এবার তুমি এখান থেকে অতিভুজ বাইর করো, দেখো এখান থেকে, দেখো এখান থেকে আর সমান কি আসে বলো? আর সমান আসে এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা। আর এখান থেকে আর সমান কি আসে বলো তো? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা। দেখো কত সুন্দর সুন্দর ঘটনা ঘটতেছে। এই যে একবার আর সমান আসছে এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা, আরেকবার আর সমান আসছে ওয়াই মাইনাস সাইন থিটা। তাহলে এখানে আর এর ভ্যালু এইটা, এখানে এইটা, তো দুইটাকে কি আমি একসাথে করে লিখতে পারি না? দেখো দুইটা আর এর মানকে আমি একসাথে করে লিখি, এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা। একটু দেখতে থাকো খালি। আরেকবার আর সমান আসছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা। দুইটা ভ্যালু তো সেমই হবে, যেহেতু দুইটাই আর এর মান সমান। আর এই যে এটা হচ্ছে সরল রেখার দূরত্ব আকার সমীকরণ,
এটার নাম দূরত্ব আকার সমীকরণ। কেন হয়েছে? কারণ রেখার উপরস্থ একটা বিন্দু তোমাকে দিয়ে দিবে, সেই বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে তোমাকে দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলবে। বুঝছো? আগে কে কে বলো সমীকরণটা কিভাবে আসছে। শোনো ভাই, পরীক্ষায় সমীকরণের প্রমাণ আসবে না, তুমি খালি দেখতে থাকো যে কিভাবে আসতেছে জিনিসটা। এখানে আর সমান আসছে x - x1 বাই cos থিটা, এখানে আর সমান আসছে y - y1 বাই sin থিটা। তো দুইটা তো সেম ভ্যালু, দুটাকে আমি একসাথে করে লিখছি যে এটা সমান আর, আবার এটা সমান আর। এইবার একটা কথা আছে যে ভাই এখানে তো বিন্দু দুইটা পাওয়া যাবে, একটা আর দূরত্বে, মনে করো যে একটা উপরের দিকে একটা নিচের দিকে। খেয়াল করে দেখো, এই যে আর দূরত্বে আমরা বিন্দু কয়টা পাবো? দুইটা পাবো না? দূরত্বটা মনে করো তুমি এটাকে যদি পজিটিভ দূরত্ব ধরো, তাহলে এটা একদম ঠিক তার অপোজিটে না? তাহলে এটা নেগেটিভ হবে। চিন্তা করে দেখো, তুমি ভেক্টর হিসাবে চিন্তা করো। এই যে এই বিন্দু থেকে এই বিন্দুটা যেই দিকে আছে, এই বিন্দুটা ঠিক তার বিপরীতে আছে না? বুঝতেছো? মানে একবার আর যদি পজিটিভ হয়, আরেকবার কি, তুমি এভাবে চিন্তা করো যে একবার যেই দিকে, আরেকবার ঠিক তার বিপরীতে। এই জন্য আর এর সামনে এখানে কি দিয়ে দেবো? প্লাস মাইনাস দিয়ে দেবো। এই যে, তো এই সমীকরণ দিয়ে আমরা নর্মালি কোনো ম্যাথ করা লাগবে না। আমরা আগে যে 6টা সমীকরণ শিখছি, ওই সমীকরণগুলা দিয়েই আমরা ম্যাথ করে ফেলবো। তুমি খালি জিনিসটা বুঝে রাখো যে এটা কেমনে আসছে এবং সমীকরণটা কি মিন করতেছে। এইবার আমরা দেখো পরীক্ষায় কি আসবে সেগুলো শিখবো, ঠিক আছে? এতটুকু লিখছো যে সমীকরণটা হচ্ছে x - x1 cos থিটা ইকুয়ালস টু y - y1 sin থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস আর। বাট আমার এখানে লাগবে যেটা, সেটা হচ্ছে এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করা। আমার অত কাহিনী করে লাভ নাই, আমার এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক লাগবে, x y এর মান লাগবে, তাইলেই কাজ শেষ। ঠিক আছে, তো সমীকরণটা কিভাবে আসছে আমরা দেখলাম। এইবার চলো পরীক্ষায় কি আসবে সেইটা দেখো ঠান্ডা মাথায়। পরীক্ষায় কি আসবে সেটা বের করবো আমরা। শুরুতে দেখো, এই যে এখান থেকে আমরা আর ইকুয়ালস টু ওয়েট, আর ইকুয়ালস টু কি আসছিল? x - x1 ডিভাইডেড বাই cos থিটা। তা আমি এখান থেকে বের করব কি? আমি তো বের করবো এই বিন্দুর স্থানাঙ্ক x, y। তার মানে এখান থেকে x বের করব, আর cos থিটা সমান x - x1। তাহলে এখান থেকে x সমান কি হবে? x সমান হবে x1 প্লাস আর cos থিটা। একইভাবে তুমি এখান থেকে y1 বের করো, y হবে আর sin থিটা প্লাস y। একইভাবে y সমান, আচ্ছা y1 প্লাস আর sin থিটা, এই যে y1 প্লাস আর sin থিটা। দেখো ঘটনা কি ঘটে, খুবই সিম্পল ব্যাপার। এই দেখো x এবং y, আমি একটা বিন্দু স্থানাঙ্ক পাইলাম। খেয়াল করে দেখো, আমার দরকার হচ্ছে x এবং y। এই যে আমি এখান থেকে x বের করছি, যে এখান থেকে x বের করো, এই যে এটা তো দেখাই দিছি, এখান থেকে x বের করছি, আসছে x1 প্লাস আর cos থিটা। আর সেম একইভাবে যে এখান থেকে y1 বের করো, এখান থেকে y বের করো, y হবে আর sin থিটা প্লাস y1। এইবার একটা জিনিস ভালো মতো বোঝো, এইখানে আমার বিন্দু আসবে কয়টা? দুইটা না? একটা উপরের দিকে, এটা নিচের দিকে। তো এখানে বিন্দু পাইছি কয়টা বলো তো? তুমি যদি এখানে x1 তো প্রশ্নে দেওয়াই থাকবে। শোনো, x1 এবং y1 এটা হচ্ছে জানা বিন্দু, এটা প্রশ্নে দেওয়া থাকবে। তুমি খালি এখানে বসাই x এবং y বের করবা। তাহলে এই x এবং y, এই y মিলে একটা বিন্দু পাইছি না? ভুজ কোটি, দুইটা মিলে তো একটা বিন্দু। ঠিক আছে, এইবার মনোযোগ সহকারে শোনো। এই যে এখানে sin থিটা এবং cos থিটা, এদের চিহ্ন শোনো, মনে করো যে এই ঢালটা পজিটিভ, আমাকে যে সরল রেখা দিয়ে দিবে, শোনো, আমাকে যেই সরল রেখার উপরস্থ বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক বের করতে বলবে, সেই সরল রেখা পজিটিভ হইতে পারে অথবা নেগেটিভ হইতে পারে, তাই তো? এর বাইরে তো কিছু হইতে পারে না। তো পজিটিভ অথবা নেগেটিভ। তো মনে করো যদি এই যে এই রেখাটা, আচ্ছা এই রেখাটা দেখে কি মনে হচ্ছে বলো তো? এই সরল রেখাটা ঢাল পজিটিভ নাকি নেগেটিভ বলো তো? কি ব্যাপার, আমার স্ক্রিন অফ হয়ে যাচ্ছে কেন? একটু বলো তো, পজিটিভ নাকি নেগেটিভ? অবশ্যই পজিটিভ, দেখেই বোঝা যাচ্ছে ঢাল হচ্ছে সূক্ষ্মকোণ। আচ্ছা এবার আমাকে তোমরা বলো, ঢাল যদি পজিটিভ হয়, এইভাবে লিখি, সরল রেখার ঢাল পজিটিভ হলে, ঢাল যদি পজিটিভ হয় তাহলে tan থিটা পজিটিভ, তাই তো? এবার আমাকে বলো, আমরা তো সবাই জানি, মনে মনে এগুলো লেখা লাগবে না, দেখো আমরা তো সবাই জানি যে tan থিটা মানে কি? sin থিটা বাই cos থিটা। tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা। এবার আমাকে বলো, tan থিটা যদি পজিটিভ হয়, এটার দুইটা কন্ডিশন হইতে পারে। একটা হচ্ছে sin এবং cos দুইটাই পজিটিভ,
সাইন এবং কস দুইটাই যদি পজিটিভ হয় তাহলে প্লাসে প্লাসে প্লাস টেন পজিটিভ। আবার সাইন এবং কস দুইটাই যদি নেগেটিভ হয় তাইলেও মাইনাসে মাইনাসে টেন থিটা প্লাস হবে। আমার সাথে কে কে একমত একটু বলো তো। এগুলো তুমি একটু বোঝো, পরীক্ষায় এগুলো কিচ্ছু লাগবে না, অটোমেটিক মনে থাকবে। আমি তোমাকে যেভাবে বুঝাইতেছি পরীক্ষায় তোমার অটোমেটিক মনে থাকবে যে ভাই ঢাল যদি পজিটিভ হয় টেন থিটা পজিটিভ, ঢাল মানে তো টেন থিটা, তো টেন থিটা পজিটিভ হওয়ার দুইটা ওয়ে আছে, সাইন কস দুইটাই পজিটিভ অথবা সাইন কস দুইটাই নেগেটিভ। তো দেখো এই যে আমরা তো একটা নির্দিষ্ট দূরত্বে দুইটা বিন্দু পাবো, তো যখন ঢাল পজিটিভ হয় দুইটাই পজিটিভ। এই দেখো এই যেটা আমি লিখে রাখছি, দেখো এই দেখো কজের চিহ্ন পজিটিভ সাইনের চিহ্ন পজিটিভ, খেয়াল করে দেখো। এই দেখো আমরা এখান থেকে এই যে এখান থেকে যেই এক্স এবং ওয়াই পাইছি, দেখো কজের চিহ্ন পজিটিভ সাইনের চিহ্ন পজিটিভ, দুইটাই পজিটিভ। তো আরেকটা বিন্দু যে বাকি আছে, এই যে মনে আছে তুমি যদি এখানে আরেকটা ত্রিভুজ আঁকো, এই যে এখানে যদি আরেকটা ত্রিভুজ আঁকো, এখানে আরেকটা বিন্দু পাবা, আরেকটা বিন্দু পাবা। তো ওই বিন্দুর বেলায় কি হবে বলো? ওই বিন্দুর বেলায় সাইনও নেগেটিভ কজও নেগেটিভ। দেখো তাইলে আরেকটা বিন্দু কি হবে দেখো, এটা হচ্ছে একটা বিন্দু। ওয়েট ধরো আমি তোমাকে নামকরণ করে দিই, ওয়েট ধরো এটা পি, এটা পি প্রাইম ধরো, তাহলে এটা ধরো পি বিন্দু, এইটা পি বিন্দু, আরেকটা কি পি প্রাইম, ওইটা কি হবে দুইটাই মাইনাস। বুঝছো তোমরা? খালি দেখতে থাকো যে এটাও মাইনাস ওইটাও মাইনাস, অটোমেটিক মনে থাকবে, এগুলো মুখস্থ করা লাগবে না, এমনি মনে থাকবে। এই যে জাস্ট হয় দুইটাই প্লাস, দেখো হয় দুইটাই প্লাস, এই যে এটা চিহ্ন প্লাস এটা চিহ্ন প্লাস, অথবা দুইটাই মাইনাস। তুমি খালি আগে দেখতে থাকো যে কি করতেছি, পরে যখন ম্যাথ করবো দেখবা যে তোমার মাথায় অটোমেটিক মনে আছে। এই যে তাহলে এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু। ভাইয়া এই আটকে যাইস না, যে ভাইয়া একটা রেখার উপরস্থ তোমাকে একটা বিন্দু দিয়ে দিবে, দিয়ে বলবে ওই বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে দুইটা বিন্দু স্থানাঙ্ক বাইর করো। তো তুমি খালি দেখবা যে ঢাল পজিটিভ কিনা, যদি ঢাল পজিটিভ হয় তাহলে দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ। এই যে সূত্র তুমি মুখস্থ করবা এইভাবে, এক্স ইকুয়ালস টু এক্স ওয়ান প্লাস আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু, তুমি খালি এটা মুখস্থ করবা, এক্স ইকুয়ালস টু এক্স ওয়ান প্লাস আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু ওয়াই ওয়ান প্লাস আর সাইন থিটা। এক্স এর বেলায় ভুজের বেলায় কস থিটা, কোটির বেলায় সাইন থিটা। তারপর ঢাল পজিটিভ হইলে দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস। এইবার আমার সাথে আসো, ঢাল যদি নেগেটিভ হয়, নতুন করে একটা চিত্র আগাইলাম, মনে করো যে ওয়েট ঢাল যদি নেগেটিভ হয়, তোমরা এটা চিন্তা করো তো। আচ্ছা ঢাল নেগেটিভ হলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়, মানে স্থূলকোণ নাকি সূক্ষ্মকোণ বলো তো? ঢাল যদি নেগেটিভ হয় তাইলে এই যে অ্যাঙ্গেল কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ হবে। কি হবে জানো তো? এটা ঢাল যদি এরকম হয়ে যাবে, যে এরকম ঢাল যদি নেগেটিভ হয় তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে রেখার উৎপন্ন কোণ কিন্তু কি হবে? স্থূলকোণ। হ্যাঁ এইবার দেখো, ধরো ঢাল নেগেটিভ, এবার আমার সাথে সাথে তোমরা বলো, ওয়েট ঢাল যদি নেগেটিভ হয়, শোনো পরীক্ষায় যখন আসবে তোমার অত কিছু চিন্তাই করা লাগবে না, তুমি খালি আমাকে বলো ঢাল নেগেটিভ মানে কি? ট্যান থিটা নেগেটিভ। ঢাল নেগেটিভ মানে ট্যান থিটা নেগেটিভ। আবার আমরা জানি ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। তাহলে এবার আমাকে বলো ট্যান থিটা নেগেটিভ হওয়ার বুদ্ধি কি? যদি সাইন থিটা পজিটিভ হয় আর কস থিটা নেগেটিভ হয়, প্লাসে মাইনাসে মাইনাস হবে। তোমরা কি আমার সাথে একমত বলো? মনে করো সাইন থিটার ভ্যালু পজিটিভ, কস থিটার ভ্যালু নেগেটিভ, তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস হবে? হ্যাঁ হবে, হবে তো, খালি দেখতে থাকো, পরীক্ষায় তুমি এমনি পারবা। আবার যদি উল্টা হয়, উল্টা মানে কি? ধরো সাইন থিটা নেগেটিভ কস থিটা পজিটিভ, হবে না? তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস হবে না বলো? এই কে কে বুঝছো বলো? ঢাল পজিটিভ হইলে, পজিটিভ মানে ট্যান থিটা পজিটিভ, ট্যান থিটা পজিটিভ হওয়ার বুদ্ধি হচ্ছে প্লাসে প্লাসে প্লাস অথবা মাইনাসে মাইনাসে প্লাস, হয় দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস। আর নেগেটিভ হইলে যে কোনো একটা প্লাস অবশ্যই আর একটা মাইনাস হইতে হবে, কারণ প্লাসে মাইনাসই তো মাইনাস। তো একটা প্লাস হলে একটা মাইনাস, এটা সাইন থিটা প্লাস হলে কস থিটা মাইনাস, আর সাইন থিটা মাইনাস হলে কস থিটা প্লাস। তোমরা কি বুঝতেছো? মানে একটা প্লাস হলে আরেকটা মাইনাস, তুমি এখানে মাইনাস এখানে প্লাস দাও, অথবা এটা প্লাস এটা মাইনাস, একই কথা। তাহলে এখানে কি হবে বলো? এইখানে এইবার কি হবে? এই যে দুইটা বিন্দু, তুমি যদি উপরেরটা প্লাস দাও, মনে করো এটা প্লাস দিলা, তাহলে এটা দিতে হবে মাইনাস।
অথবা এইটা মাইনাস দিলে এটা প্লাস। কয়জন বুঝছো ভাই? খুবই ইজি। একটু দেখো, এটা প্লাস হলে এটা মাইনাস, প্লাসে মাইনাসে ট্যান থিটা মাইনাস হবে। এই যে এগুলো তো কজের চিহ্ন, আর তো দূরত্ব। শোনো, আর এগুলো কিন্তু সাইন আর কজের চিহ্ন। আর মানে হচ্ছে দূরত্ব, দূরত্ব কিন্তু প্লাস মাইনাস হয় না। আর এই চিহ্নটা কিন্তু এটা ডিরেকশনের চিহ্ন। কেউ ভাইবো না যে আর এর মান প্লাস মাইনাস, আর হচ্ছে দূরত্ব। এই প্লাস মাইনাসটা হচ্ছে ডিরেকশন, একবার উপরের দিকে হইলে একবার তার বিপরীত দিকে, এই জন্য প্লাস মাইনাস দেওয়া হয়েছে। বাট এই সমীকরণ দিয়ে আমরা কোনো ম্যাথ করবো না, এই সমীকরণ লাগবে না, আমরা এই যে এইভাবে করবো। এবার আমার সাথে তোমরা একটু দেখো, জাস্ট তোলা লাগবে না, আগে বোঝো পরে তুইলো। একটু দেখো, ঢাল যদি পজিটিভ হয় তাহলে দুইটাই প্লাস, প্লাসে প্লাসে প্লাস, অথবা দুইটাই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মনে থাকবে। আর ঢাল যদি নেগেটিভ হয় তাহলে এইটা প্লাস হলে এটা মাইনাস, অথবা এইটা মাইনাস হলে এইটা প্লাস। তুমি যেখানেই লিখো না কেন, এটা প্লাস এটা মাইনাস, অথবা এইটা মাইনাস এইটা প্লাস, কথাই একই। কয়জন বুঝছো একটু বলো? তাহলে আমরা মুখস্থ করবো কেমনে? এইবার দেখো পরীক্ষায় কি আসবে। এতক্ষণ যা কিছু বকবক করছি সব ভুলে যাও। এতক্ষণ তোমাকে আমি বুঝাইছি যাতে তুমি জিনিসটা রিলেট করতে পারো, যেগুলো কি বুঝাইতেছে। এইবার পরীক্ষায় কেমনে করবা দেখো। ঢাল যদি পজিটিভ হয়, মনে করো ট্যান থিটা পজিটিভ, ঢাল ট্যান থিটা মানে তো ঢাল, ঢাল পজিটিভ হলে এবার দেখো খালি এতটুকু লিখো, এক্স ওয়াই, মনে আছে দুইটা বিন্দু হবে, এই যে এই দুইটা মিলে একটা বিন্দু, নির্দিষ্ট দূরত্বে একটা রেখার উপরস্থ একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে দিবে, সেই বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে দুইটা বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। তাইলে খেয়াল করে দেখো, আগে চিহ্ন বসাবো না, ওয়েট, এক্স ইকুয়ালস টু এক্স ওয়ান, আমি চিহ্ন পরে বসেছি, আর কস থিটা, ভুজের বেলায় কস থিটা, কোটির বেলায় সাইন থিটা। ওয়েট, হ্যাঁ দেখো, তো ঢাল যদি পজিটিভ হয়, হয় দুইটাই প্লাস, প্লাসে প্লাসে প্লাস, অথবা মাইনাসে মাইনাসে প্লাস। বুঝছো? তুমি খালি মুখস্থ করবে যে এটা এক্স ইকুয়ালস টু এক্স ওয়ান সাথে আর কস থিটা, ওয়াই ওয়ান ওয়াই এর বেলা ট্যান থিটা পজিটিভ হলে হয় দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস। এইবার এটা কপি করে নিয়ে যায় নেগেটিভ হলে, যদি ট্যান থিটা নেগেটিভ হয়, খুবই সহজ জিনিস ভাই, এগুলাকে কঠিন ভাইবা শুধু শুধু বেচারাকে অপমান করো না। এই টপিক খুবই ইজি। যদি নেগেটিভ হয় তাহলে একটা প্লাস হলে একটা মাইনাস, আর একটা মাইনাস হলে একটা প্লাস, শেষ। এই যে বুঝছো? কয়জন বুঝছো একটু বলো তো। এইবার এতটুকু জিনিস কয়জন মাথায় রাখতে পারবা? আর কিচ্ছু লাগবে না। এতক্ষণ যা কিছু বুঝাইছি পুরাটাই তোমাকে বেসিকটা ক্লিয়ার করার জন্য বুঝাইছি, যে আসলে এরা কি বুঝাইতেছে। বাট পরীক্ষায় আসবে না। পরীক্ষায় যে এতটুকু জানা থাকলে এনাফ। পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য এইখানে যা কিছু লিখছি এতটুকু যারা বুঝছো, আগের গুলো না বুঝলেও কোনো অসুবিধা হবে না। এই যে একটা বিন্দু, এই যে আরেকটা বিন্দু, ট্যান থিটা পজিটিভ হলে এই তো দুইটা বিন্দু, নেগেটিভ হলে দুইটা বিন্দু। এইবার দেখো ম্যাথ আস্তে ধীরে। তার মানে এই টাইপটাতে কি বলবে ভাইয়া, একটা রেখার উপরস্থ একটা বিন্দু দিয়ে দিবে, দিয়ে বলবে এই বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে, হইতে পারে 5 একক দূরত্বে অথবা 10 একক দূরত্বে, দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করো। দুই পাশে দুইটা বিন্দু থাকবে এবং ঢাল বলে দিবে, হয় অ্যাঙ্গেল বলে দিবে, তুমি ঢালটা বের করে নিবা ট্যান থিটা দিয়ে, অথবা ডিরেক্ট প্রশ্নে ঢাল দেওয়া থাকবে। এবং এই যে প্রশ্নটা তোলো, এই প্রশ্নটা তোলো এবং তোলার পরে বলো যে প্রশ্নে কি বলছে তুমি বুঝছো কিনা। ম্যাথ করবো পরে, আগে বলো তুমি বুঝছো কিনা। প্রশ্নটা তোলো দ্রুত, পুরা প্রশ্নটা তোলো। তোলার পরে আমাকে জাস্ট বলবে, এগুলো অ্যাডমিশনে আসবে, কোনো বাংলা ভাষা কিচ্ছু লিখতে হবে না, জাস্ট উত্তর লেখা দিয়ে এসে পড়বা, ম্যাথ ফুল মার্কস। তুমি পুরা প্রশ্নটা পড়ো, পড়ার পরে বলো যে তুমি কি বুঝতে পারছো কিনা যে এটা 7 নাম্বার টাইপটা। প্রশ্নে হয় ঢাল দেওয়া থাকবে অথবা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল দেওয়া থাকবে। তোমাকে একটা বিন্দু দিয়ে দিবে রেখার উপরস্থ, বলবে যে এই রেখার উপরস্থ একটা নির্দিষ্ট বিন্দু হতে নির্দিষ্ট দূরত্বে দুই পাশে দুইটা বিন্দু স্থানাঙ্ক বের করো। প্রশ্নটা পড়ো। একটি সরলরেখার ঢাল দেখো, এই যে ঢাল নেগেটিভ, ঢাল কি নেগেটিভ, এবং এই রেখার এই বিন্দু হতে এই যে ঢালের মান নেগেটিভ -3/4 এবং -1,1, এই রেখার উপরস্থ একটা বিন্দু। ভালো কথা, এই রেখার উপরস্থ একটা বিন্দু দেওয়া আছে। তুমি মনে মনে চিন্তা করো এটাই x1, y1, এই যে বিন্দুটা দেওয়া আছে, ওয়েট, মনে মনে, এগুলো যদিও লেখা লাগবে না,
যে বিন্দুটা স্থানাঙ্ক দেওয়া আছে সেটাকে ধরলাম x1, y1। তোমাকে বলছে এই বিন্দু থেকে দেখো 10 একক দূরত্বে, যে আর এর মান হচ্ছে 10 একক দূরত্বে দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করো। ওয়েট, এখন একটা জিনিস দেখো, এটা ত্রিকোণমিতি, তোমরা ত্রিকোণমিতি পড়ছো না? রাকিব ভাইয়া পড়াইতেছে না? দেওয়া আছে tan থিটা, মনে করো tan থিটা থেকে সাইন আর কস বের করতে হবে, ওটা ত্রিকোণমিতির কাজ। প্রশ্নে তো tan থিটা দেওয়া থাকবে, সেখান থেকে সাইন এবং কস বের করতে হবে। ওয়েট, তোমরা চিত্রতে অলওয়েজ পজিটিভ ধরেই করবা। চিত্রতে এটা ঢাল প্লাস নাকি মাইনাস আমরা দৈর্ঘ্য নিয়ে করবো। ওয়েট ওয়েট, দেখো ত্রিকোণমিতি, দেখো tan থিটা সমান ঢাল, এই যে -3/4, এটা মানে কি ঢাল না? টেরা লম্বা ভূত, আমরা দৈর্ঘ্য বিবেচনা করলাম যে লম্ব ভূমি, দৈর্ঘ্য তো নেগেটিভ হয় না। ওয়েট, ধরো এটা থিটা, তাইলে টেরা লম্বা ভূত tan থিটা, দেখো এটা ঢাল, ঢাল মানে কিন্তু tan থিটা। লম্ব ভূমি, 3 হচ্ছে লম্ব, সাইড হচ্ছে ভূমি, 3 হচ্ছে লম্ব, সাইড হচ্ছে ভূমি। আমি দৈর্ঘ্য বিবেচনা করতেছি, কাজে এখানে প্লাস নাকি মাইনাস ডাজন্ট ম্যাটার, দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ। তাহলে আমাকে বলো পিথাগোরাস সাহেবকে কল দেও, অতিভুজ কত হবে? অতিভুজ হবে 5। টেরা লম্বা ভূত, তাহলে অতিভুজ 5। তাহলে আমাকে বলো তো এখান থেকে সাইন আর কস কত হবে? আমার তো লাগবে সাইন আর কস থিটা। এই তোমরা কি বুঝতেছো? সাগরে লবণতি, লম্ব বাই অতিভুজ 3/5। আমি এগুলো পজিটিভ ধরে করতেছি, আমি ধরলাম যে এটা একটা ত্রিভুজ, এগুলো সব দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য তো আর নেগেটিভ হবে না, দৈর্ঘ্য সব পজিটিভ। সাগরে লবণতি, কবরে ভূমিয়তি 4/5। তুমি ত্রিকোণমিতি অধ্যায় পড়ার পরে, শোনো সবাই তো ত্রিকোণমিতি অধ্যায় পড়ে ফেলছো তাই না? মোটামুটি 7.2 পর্যন্ত শেষ না? তো ত্রিকোণমিতি অধ্যায় পড়ার পরে এগুলো কিন্তু মনে মনে করে ফেলতে হবে। এটা মনে মনের কাজ, যে ঢাল সমান tan থিটা সমান 3/4 হইলে সাইন থিটা সমান 3/5, অতিভুজ হচ্ছে 5, আর কস থিটা সমান ভূমি বাই অতিভুজ 4/5। এইবার দেখো, ওয়েট, দুইটা বিন্দু, ঢাল কিন্তু নেগেটিভ, তা ঢাল নেগেটিভ হইলে একটা প্লাস হলে একটা মাইনাস। ওইটা আগে আমি লিখি, x1 একবারে লিখে ফেলবো। দেখো x1, এই x1 কত? x1 হচ্ছে -1, এবার এটা প্লাস ধরলাম, আর y1 কত? +1, এটা মাইনাস, প্লাস মাইনাস। আর হচ্ছে 10, x এর সাথে cos থিটা, এই তোমরা কি বুঝতেছো? 4/5, y এর সাথে sin থিটা, খালি সূত্র বসাইছি। এই দেখো ঢাল যেহেতু নেগেটিভ, তাহলে এখানে মাঝখানে প্লাস, একবার প্লাস হলে একবার মাইনাস, আর এগুলো তো x1 y1 এর মান, -1 +1, আবার -1 +1, এইবার এইটা মাইনাস এইটা প্লাস, শেষ। বলো কয়জন বুঝছো? খুবই সুন্দর ব্যাপার, খুবই সুন্দর ব্যাপার, এক লাইনে ম্যাথ শেষ, তাই না? এটা তো এক লাইনই, পুরোটা মিলে তো আসলে এক লাইনই হয়েছে। এই জিনিসটা মনে মনে ভাই, ত্রিকোণমিতি পড়া হয়ে গেলে এগুলো মনে মনের কাজ। এবার বলো কি কি আসে? ওয়েট, এখানে 7×10 = 40, আচ্ছা 40কে মানে 2 দিয়ে কাটিয়েছে, 4 2 8, তাহলে 8 - 1 7, এটা 7। তারপরে এখানে কত? 2, 3 2 6, -6 + 1, তার মানে -5। একটা হচ্ছে 7, -5, এই বিন্দুটা আমি লিখে রাখি, এই বিন্দুটা 7, একটা বিন্দু 7, -5। আরেকটা বিন্দু দেখো, এনে কাটো 2, -4 2 8 আর 1 -9, এই মাইনাস নেই, এখানে তো ব্র্যাকেট লাগবে না। তারপরে এখানে 2, 3 2 6, 6 রেখে 7, -9 7, -9,7। বলো তো সবাই এই দুইটা বিন্দু বুঝছো কিনা? শেষ। এই টাইপটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় রিটার্নেও আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে, যে কোনো ভাবেই আসতে পারে। কয়জন বুঝছো বলো? আচ্ছা এই জিনিসটা বুঝছো তো? ত্রিকোণমিতি তো মোটামুটি এতটুকু জিনিস। দেখো tan থিটা, এটা তুমি একটা ত্রিভুজ আঁকাবা, ত্রিভুজে তো সবই পজিটিভ দৈর্ঘ্য, এখানে মাইনাস নেওয়ার দরকার নাই। তুমি tan থিটা থেকে যখন sin থিটা cos থিটা বাইর করবো, ওখানে মাইনাস নেওয়ার দরকার নেই, প্লাস মাইনাস তুমি এই যে এখানে, যেহেতু ডাল নেগেটিভ, এটা প্লাস হলে এটা মাইনাস, প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, অথবা এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তারপরে এই যে টেরা লম্বা ভূত, এটা মনে মনে, সাগরে লবণতি, তাহলে 3/5, কবরে ভূমিয়তি, ভূমি 3 4/5, শেষ। ওকে ওয়েট, আস্তে ধীরে, খুবই ইজি ম্যাথ, শেষ। এইটা সেম টাইপের প্রশ্ন দেখো। এইবার দেখো এটা ঢাল পজিটিভ, ভাই পরীক্ষায় হয় ঢাল পজিটিভ দিবে অথবা নেগেটিভ দিবে, এই দুইটাই টাইপ।
আর কিছু না। দেখো ঢাল পজিটিভ দিছে এবং একটা বিন্দু সেম বিন্দুটাই বলছে 26 একক দূরবর্তী দুইটা বিন্দু স্থানাঙ্ক। ওয়েট, প্রশ্নটা তোলো। ধরো x1 y1 বিন্দু দেওয়া আছে, ধরো x1 y1 বিন্দু স্থানাঙ্ক একটা বিন্দু দেওয়া আছে আর 26 একক দূরবর্তী, মানে আর এর মান 26। প্রশ্নটা তোলো। ঢাল দেওয়া আছে tan থিটা। ওয়েট, আচ্ছা আগে এটা দেখো পরে উঠাও প্রশ্ন। দেখো আগে বুঝতে ফেলো। ধরো tan থিটা সমান 5/26, ঢাল মানে তো tan থিটা, টেরা লম্বা ভূত, তাহলে 5 হচ্ছে লম্ব, ভূমি হচ্ছে 12, তাহলে অতিভুজ কত বলো? পিথাগোরাস সাহেবকে কল দেও। লম্ব যদি 5 হয় আর ভূমি যদি 12 হয়, পিথাগোরাস সাহেবকে কল দেও, অতিভুজ হবে 13। এটা মনে মনে। তাহলে সাইন থিটা আর কস থিটা বাইর করে, এখানে শুধু ভ্যালু নিবা, এখানে প্লাস মাইনাস নেওয়ার দরকার নেই, এই ভ্যালু বের করার সময়। সাগরের লবণতি লম্ব বাই অতিভুজ 5/13, তারপরে ভূমি বাই অতিভুজ 12/13। এইবার বসায় দাও, করো বের করো দুইটা বিন্দু কত আসে বলো? একদম ইজি, সবার পারা উচিত, সবার পারা উচিত, অবশ্যই সবার পারা উচিত। যেহেতু পজিটিভ তাহলে হয় দুইটাই প্লাস, হয় দুইটাই প্লাস, -1 প্লাস +1 প্লাস আর cos থিটা x এ বেলা আর হচ্ছে 26, cos থিটা হচ্ছে 12/13, y cos টু y1 হচ্ছে +1, প্লাসে প্লাসে প্লাস, দুইটাই প্লাস, 26 ইন্টু সাইন থিটা হচ্ছে 5/13। এখান থেকে একটা বিন্দু আসবে, মাঝখানে দুইটাই প্লাস দিচ্ছে আর একবার দুইটাই মাইনাস দিব। এই যে x1 হচ্ছে -1, y1 হচ্ছে +1, এবার দুইটাই মাইনাস, 26 ইন্টু 12/13, 26 ইন্টু 5/13 কত আসে দেখো? এখানে যদি আমি 2 দিয়ে কাটি, 13 দুগুণে 26, 2 12 দুগুণে 24, 24 থেকে 1 কাটাকাটি গেলে 23 থাকে। আর এখানে 2 5 দুগুণে 10, 10 আর 1 11, তাহলে একটা বিন্দু 23,11, 23,11। আর একটা বিন্দু কত আসে দেখো? 2 আচ্ছা 2 12 দুগুণে -24 আর 1 -25, এখানে 2 5 দুগুণে -10 আর 1 -9, -25 -9। বলো একটা হচ্ছে 23,11, একটা -25 -9। এই টাইপ আর কারো কোনো অসুবিধা হবে বলো? এই টাইপে যদি আর কারো কোনো অসুবিধা হয়, এটা কি মেনে নেওয়া যায়? এটা কি হওয়া উচিত? তো এখনই কথা হচ্ছে এই ম্যাথটা পরীক্ষায় মাঝে মধ্যে একটু মেকআপ করে আসে। একটু মেকআপ করে কিভাবে আসে দেখো। আচ্ছা এই ম্যাথটা তোলা হয়েছে? আমি তো প্রশ্ন তোলার টাইম দেইনি, একটু বলো তো, তুলে ফেলো। প্রশ্ন তোলার টাইম দেয়নি, একটু একটু আস্তে ধীরেই তোলো। তোলা হয়েছে কিনা বলো? আস্তে ধীরে, আস্তে ধীরে, তাড়াহুড়া করার কোনো কারণ নাই, তাড়াহুড়া করার কোনো কারণ নাই। ওকে ঠিক আছে। এখন এই টপিকের একটা ম্যাথ, যদিও এটা একটু বাইরের জিনিসপত্র আছে, তোমরা পরে জানতে পারবে। আগে একটা জিনিস শোনো, এটা আমরা 3.6 এ পড়বো। লম্ব রেখার ঢাল, মনে করো এই দুটো রেখা পরস্পর লম্ব, এই রেখা দুটো পরস্পর কি লম্ব। তো লম্ব রেখার ঢালে একটা কন্ডিশন হচ্ছে, ধরো একটা রেখার ঢাল যদি হয় 3/2, মনে করো এই রেখার ঢাল 3/2, তাহলে এই রেখার ঢাল কি হবে জানো? উল্টে যাবে আর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। মানে এই রেখার ঢাল যদি হয় 3/2, তাহলে এই রেখার ঢাল হয়ে যাবে উল্টে যাবে, 3/2 হয়ে যাবে 2/3, এবং এটার চিহ্ন পজিটিভ হলে এটা হয়ে যাবে নেগেটিভ। এতটুকু জিনিস আগে মনে রাখো। এটা আমরা আজকে ক্লাসে না আগামী ক্লাসে পড়বো 3 এর F বা 3.6 এ। তুমি খালি এতটুকু জিনিস জেনে রাখো যে দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয়, তাইলে একটা রেখার ঢাল যা হবে আরেকটা রেখার ঢাল উল্টে যাবে
এবং চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। মানে এটা এটা যদি 3/2 হয় এটা উল্টে যাবে 2/3 এবং চিহ্ন চেঞ্জ। এটা পজিটিভ হলে এটা নেগেটিভ হবে, আর এটা নেগেটিভ হলে এটা পজিটিভ হবে। খালি এতটুকু জেনে রাখো, আর কিচ্ছু লাগবে না। তো এই ম্যাথটা আমরা এই টাইপটা শেষ করে ফেলি। এই ম্যাথটা করার জন্য এই নিয়মটা লাগে। তারপরে আমরা 3.6 শুরু করে দিব। হ্যাঁ, ওকে। এইবার বলো, একটি রম্বসের, প্রশ্নটা তোলো, কর্ণদ্বয় পরস্পর 2,1 বিন্দুতে ছেদ করে। একটি কর্ণের ঢাল 3/4 এবং দৈর্ঘ্য 10 একক, অপর কর্ণের দৈর্ঘ্য 6 একক হলে রম্বসের শীর্ষ চারটির স্থানাঙ্ক নির্ণয় করো। তোমরা প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। খুবই সুন্দর, খুবই চমৎকার প্রশ্ন, খুবই সুন্দর, খুবই চমৎকার ম্যাথ। ম্যাথটা করার পরেই বুঝতে পারবা যে এই ম্যাথটা এত ইম্পর্টেন্ট কেন। যে কোনো পরীক্ষা আসতে পারে এই ম্যাথটা, যে কোনো পরীক্ষায় আসার মতো। প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো, দেখবা যে পরীক্ষার হলে গিয়ে চলে আসছে। ক্লাস কখন শেষ হবে? আরে আর একটা ম্যাথ করি, দাঁড়াও। 3.5 শেষ হয়ে যাক আজকে ক্লাসে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। দেখো, একটি রম্বসের, আচ্ছা তোমরা কি একটা জিনিস জানো? আগে আমাকে এটা বলো তো, যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা কে কে জানো? 9-10 ছিল। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এরকম লম্ব, পরস্পর লম্ব এবং সমদ্বিখণ্ডিত হয়। আমি চিত্র এঁকে তোমাকে বোঝাচ্ছি। ধরো এই যে একটা রম্বস, এই রম্বসের এটা একটা কর্ণ, এটা আরেকটা কর্ণ। ধরো নামকরণ করি, এ বি সি ডি। এই যে দুইটা কর্ণ পরস্পর কিন্তু লম্ব। তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখো। আচ্ছা ওয়েট, তোমাকে বলছে একটি কর্ণের ঢাল 3/4 এবং দৈর্ঘ্য 10 একক, আর একটা কর্ণ হচ্ছে 6 একক। তুমি যদি চিত্রটা আঁকো পরীক্ষায়, বলো তো একটার দৈর্ঘ্য 10, একটার দৈর্ঘ্য 6, এখানে কোন কর্ণটা দেখতে বড়? অবশ্যই এটা বড় না, তা অবশ্যই এটা 10 ধরা উচিত না। শোনো, চিত্র যখন আঁকাবা, অন্তত প্রশ্নে যদি কোনো কিছু বলা থাকে তুমি চেষ্টা করো ওটা মেনে ধরার। এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এসি কর্ণটা হচ্ছে বড়, তাই না? তাহলে অবশ্যই এটাকে 10 ধরতে হবে এবং ঢাল নিতে হবে 3/4। এখন আমাকে তোমরা বলো, আমরা তো জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। তাইলে এই যে এই বিন্দুটা কিন্তু দেওয়া আছে 2,1। দেখো প্রশ্নে বলছে রম্বসের কর্ণদ্বয় 2,1 বিন্দুতে ছেদ করে। তাইলে যেহেতু এই পুরা কর্ণের দৈর্ঘ্য 10 একক, তাহলে এই দিকে হবে 5 একক, এই দিকে হবে 5 একক। তোমরা কি আমার সাথে একমত? হ্যাঁ। এবং এই এসি কর্ণের ঢাল দেওয়া আছে 3/4। এই এসি কর্ণের ঢাল কত? 3/4। যেহেতু 10 একক, তাহলে এইদিকে হবে 5, ওইদিকে 5। এবং ঢাল তো ভাইয়া পুরাটা সেমই। এটা রেখার ঢাল তো আর এইদিকে একরকম, ওইদিকে আর একরকম হবে না। ঢাল হচ্ছে 3/4। আচ্ছা এখন আমাকে তোমরা বলো, এই যে কর্ণটা, এটার দৈর্ঘ্য হচ্ছে 6 একক, তাহলে এইদিকে 3 একক হইলে এইদিকেও 3 একক। এখন আমাকে তোমরা বলো, রম্বসের দুইটা কর্ণ, এই কর্ণ আর এই কর্ণ, এরা তো লম্ব, কারণ আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখন আমাকে বলো, এই কর্ণের ঢাল যদি 3/4 হয়, তাহলে এই কর্ণের ঢাল কত? এই কর্ণের ঢাল যদি হয় 3/4, তাহলে এই কর্ণের ঢাল উল্টে যাবে এবং চিহ্ন চেঞ্জ হয়ে যাবে 4/3 এবং মাইনাস হয়ে যাবে। বুঝছো ঘটনাটা? আমি আবার একটু রিক্যাপ করি। দুইটা কর্ণ 2,1 বিন্দুতে ছেদ করে। সবচেয়ে বড় কর্ণ যেটা, সেটার দৈর্ঘ্য 10 একক। তাই আমার চিত্র অনুযায়ী এটা বড়, তাহলে এটা যেহেতু মধ্যবিন্দু সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, এদিকে হবে 5, এদিকে 5, এবং এর ঢাল দেওয়া আছে 3/4। আরেকটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 6 একক, তাহলে এটা এদিকে হবে 3, এদিকে হবে 3। এবং যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পর লম্বভাবে ছেদ করে, তাহলে এই কর্ণের ঢাল যদি 3/4 হয়, এটা উল্টে যাবে এবং চিহ্ন চেঞ্জ। ওকে, এখন আমাকে তোমরা বলো, আমি কি বলতে পারি না? শোনো, আমার টার্গেট শুরুতে ভালো মতো শোনো,
আমার টার্গেট এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক বাইর করা। তো মাত্র যে আমরা 7 নম্বর সমীকরণটা শিখলাম, বলো আমি কি বলতে পারি যে এ বিন্দু এবং সি বিন্দু হচ্ছে এই রেখার উপরস্থ 2,1 বিন্দু থেকে 5 একক দূরবর্তী দুইটা বিন্দু এবং যেই রেখার ঢাল পজিটিভ? কে কে বুঝতেছো বলো? আমার কথা শোনো, আমরা কিভাবে ব্যাখ্যা করব যে এ বিন্দু এবং সি বিন্দু হচ্ছে এমন দুইটা বিন্দু, যে দুইটা বিন্দু এই রেখার উপরস্থ এবং এই 2,1 বিন্দু থেকে 5 একক দূরবর্তী এবং তার ঢাল পজিটিভ। ওয়েট, এই যে tan থিটা সমান, প্রথমে আমরা মনে করো এ, একটাকে ধরো এ আর একটাকে ধরো সি, দুইটার যে কোনো একটা এ আর সি, এই দুটো বাইর করবো। তো এ এবং সি এই দুটো বিন্দুর জন্য ঢাল কিন্তু পজিটিভ 3/4। তাহলে এবার আমাকে বলো এই যে tan থিটা, মনে এটা মনে tan থিটা সমান যদি 3/4 হয়, মনে রাখো। দাঁড়াও একেই দেখাই একদম ভালো মতো। টেরা লম্বা ভূত, তাহলে সাইন থিটা এটা হবে 5, তাহলে সাইন থিটা সমান হবে সাগরে লবণ অতি 3/5, কস থিটা সমান হবে কবরে ভূমি অতি 4/5। তাহলে দেখো যেহেতু ঢাল পজিটিভ, এই যে এসি কোণের ঢাল যেহেতু পজিটিভ, তাহলে খেয়াল করে দেখো, তাহলে হয় দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস। এবার দেখো x1 y1, এই যে x1 এই বিন্দু থেকে 2,1 হয় দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ। কে কে বুঝতেছো? তবে আর এর মান হচ্ছে 5 একক। দেখো দুই দিকে কত দূরবর্তী? 5 একক দূরবর্তী। x এর বেলায় cos থিটা, y এর বেলায় sin থিটা। cos থিটা হচ্ছে আর sin থিটা হচ্ছে 3/5। খুবই সুন্দর ম্যাথ না বলো? খুবই চমৎকার ম্যাথ, পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসার মতো। এবারে করো কত হয় দেখো, পাশে পাশে কাটা, এনে 4 আর 2 6। এখানে দেখো পাঁচে পাঁচে কাটা 3 আর 1 4, এখানে পাঁচে পাঁচে কাটা -4, দেখো -4 + 2 -2, 3 -3 আর 1 -2। তাহলে এই দুইটার মধ্যে এই যে একটা বিন্দু হবে এ বিন্দু, একটা বিন্দু হবে সি বিন্দু। একটা বিন্দু এ, একটা বিন্দু সি। কে কে বুঝছো? এবার তুমি এই দুইটার মধ্যে যে কোনো একটাকে এ, যে কোনো একটাকে সি ধরতে পারো। তোমার ইচ্ছা হলো আমি এটাকে ধরবো সি, এটাকে এ, কোনো অসুবিধা নেই। বিন্দু দুইটা আসলেই হইলো, সেম আসলেই হলো, মানে দুইটা বিন্দু তো সেমই হবে। তুমি এটাকে এ ধরবা নাকি সি ধরবা, এটা তোমার ইচ্ছা। একটা এ একটা সি, -2 ঠিক একইভাবে এই দুইটা নিজে নিজে পারবা কে কে বলো তো? আগে করো 2 মিনিট, 1 মিনিট সময় দিয়ে, পরে আমি করে দিচ্ছি। বি আর ডি নিজে নিজে পারবা কয়জন আসো দেখি তো, করো 1 মিনিট সময়, আমি দেখি 1 মিনিট সময় দেখি কয়জন মিলাইতে পারে। 1 মিনিট সময় দেখি। ভাইয়া এ আর সি এই দুটা বিন্দু যখন বের করছিলাম তখন ঢাল ছিল পজিটিভ এবং 5 একক দূরবর্তী বিন্দু। আর বি আর ডি যখন বের করবো, দাঁড়াও, বি আর ডি যখন বের করবো তখন কিন্তু নেগেটিভ এবং ঢালও কিন্তু চেঞ্জ হবে, একটা বি একটা ডি। এইবার কিন্তু ঢাল হচ্ছে -4/3। ওয়েট, এইবার ঢাল -4/3। তো ঢাল যাই হোক না কেন, আমরা তো আর এই ত্রিভুজের মধ্যে মানে সাইন থিটা কস থিটা বাইর করার সময় আমরা নেগেটিভ নিব না। তাইলে টেরা লম্বা ভূত, এইবার দেখো মনে করো ঢাল 4/3 -4/3, টেরা লম্বা, এবার 4 হচ্ছে 4 মানে কি বলে 4 হচ্ছে লম্ব, 3 হচ্ছে ভূমি, অতিভুজ তো 5ই হবে। তাহলে এইবার সাইন থিটা সমান হবে সাগরে লবণতি, এবার 4/5, এবার সাইন থিটা সমান হবে 4/5 সাগরে লবণতি, কস থিটা সমান হবে ভূমি/5 মানে ভূমি/ অতিভুজ। হ্যাঁ এবার বসাও, এবং এবার এর দূরত্বটা কি হয়ে যাবে? 3 একক দূরবর্তী। কিন্তু দেখো এই যে 2,1 এই বিন্দু থেকে 3 একক দূরবর্তী দুইটা বিন্দু। এবার যেহেতু নেগেটিভ তাহলে একটা প্লাস হলে একটা মাইনাস, আবার এটা মাইনাস হলে এটা প্লাস, এবং এই দূরত্বটা হবে 3 একক। সবই চেঞ্জ হবে তো, মাইনাস প্লাস, হ্যাঁ 3 একক, একটা প্লাস একটা মাইনাস, একটা মাইনাস একটা প্লাস, 3 ইন্টু দিয়ে রাখি। এইবার এক্স এর বেলায় কস থিটা 3/5
আর সাইন থিটা 4/5, 3/5। দেখো সাইন থিটা, সরি ভুল লিখলাম তো, না এক্স বলে কস থিটা, ঠিক আছে 3/5, এটা 4/5। তাহলে বসাও কত আসে, 2 + 3 3 9 / 5, 19/5। আর এটা তো হবে -1/5। আর এইখানে 1 - 3 4 12 / 5, -7/5। আর এখানে হবে মাইনাসের জায়গায় প্লাস, 17/5। শেষ। বলো সবাই বুঝতে পারছো? খুবই সুন্দর ম্যাথ ছিল না এটা? চমৎকার একটা ম্যাথ করলাম, তাই না? দেখো অ্যান্সার, একটাকে ধরো বি, একটা ধরো ডি, যে কোনো একটাকে ধরলেই হবে। তাহলে বি ধরলাম 19/5, 19/5, কমা -7/5, -7/5। আর ডি 1/5, কমা 17/5। এই যে। বলো সবাই বুঝতে পারছো কিনা? খুবই সুন্দর ম্যাথ। এই কয়জন বুঝছো এই ম্যাথটা? মোটামুটি এইগুলা পারলেই 3.5 শেষ। আর এই 7 নাম্বার টাইপটা থেকে একাডেমিকে পরীক্ষায় প্রশ্ন আসে না, এটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। একাডেমিকে এই টাইপ থেকে এখনো পর্যন্ত কোনো প্রশ্ন পরীক্ষা আসে নাই। 3.5-এ তোমরা দেখবা যে কাতাব স্যারের বইয়ে এরকম একটা ডাকের অঙ্ক আছে, যদিও সৃজনশীলে এখনো পর্যন্ত আসে নাই। চলো একটা ম্যাথ করে ফেলি, খুবই ইজি এগুলা। এই ম্যাথটা করে দেই, তাহলে আজকের ক্লাস শেষ। আমরা আজকের ক্লাসে আর 3.6 শুরু করব না, আগামী ক্লাসে শুরু করব। এই টাইপের প্রশ্ন সৃজনশীলে আসে না, বাট আমাদের একাডেমিক বইগুলোতে আছে। কাতাব স্যারের বইও আছে, অসীম কুমার শাহ স্যারের বইও, কি বলে, তারপরে কাতাব ইয়া স্যারের বইও, এসইউ আহমেদ স্যারের বইও এই টাইপটা আছে। মানে প্রশ্নে পরীক্ষায় আসে না, কিন্তু বইয়ে আছে। তো একটু করে ফেলি। হ্যাঁ চলো, এই চ্যাপ্টার শেষ হবে কবে? আরও তিন 6 ক্লাস, বা 3 2, হ্যাঁ আরও 6 ক্লাস লাগবে। আজকে কয় নাম্বার ক্লাস? 13 ক্লাস না 19 ক্লাস লাগবে। তোমাদের কলেজে ক্লাস শুরুর আগেই শেষ হয়ে যাবে। 3.6-এ লাগবে 3 ক্লাস, 3.7-এ লাগবে 3 ক্লাস, আর 6 ক্লাস লাগবে। ঠিক আছে, হ্যাঁ ওকে, ভেরি গুড। প্রশ্নটা তোলো, প্রশ্ন তুলে ডান কমেন্ট করো। খুবই সুন্দর সুন্দর ম্যাথ করলাম আজকে ক্লাসে কয়েকটা, একদম পরীক্ষায় আসার মতো গরম গরম প্রশ্ন, যে কোনো পরীক্ষায় আসার মতো উপযোগী ম্যাথ। দেখো এই ম্যাথটা খুবই ইজি, যদিও এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আমাদের সৃজনশীলগুলোতে দেয় না, বাট আমরা শিখে রাখবো, যেহেতু আমাদের বইয়ে একাডেমিক বইগুলোতে আছে। প্রশ্নটা তুলে একটু ডান কমেন্ট করো, যেহেতু আমাদের একাডেমিক বইগুলোতে এই ম্যাথটা আছে বা এই ডাকের অঙ্কটা আছে, আমরা একটু দেখে রাখবো। বলছি একটি বৃক্ষরোপণ কর্মসূচির তুমি গাছ লাগাইবা, মোট স্থানের সংখ্যা, গাছ লাগানোর জন্য মোট স্থান আছে। ধরো যে গাছ লাগানোর জন্য ওই যে গর্ত করে জায়গা করে না, ওরকম জায়গা আছে X সংখ্যক, এবং বৃক্ষরোপণের জন্য নিয়োগকৃত লোক আছে Y সংখ্যক। গাছ লাগাবে Y সংখ্যক মানুষ। ধরো গাছ লাগানোর জন্য জায়গা আছে 100টা, মানুষ আছে 20 জন, ধরো এরকম আর কি। তারপরে বলেই দিছে 30টি স্থানে বৃক্ষরোপণের জন্য মানুষ লাগবে 15 জন, আর 45টি স্থানে বৃক্ষরোপণের জন্য লাগবে 15 জন মানুষ। X ও Y এর মধ্যে একটি সরল রৈখিক সম্পর্ক নির্ণয় করো। মনে করো X ও Y বিন্দু, এর সঞ্চার মধ্যে একটা সরল লেখা, ওয়েট দেখো, তোমাকে বলছে X ও Y এর মধ্যে একটি সরল রৈখিক সম্পর্ক স্থাপন করো বা নির্ণয় করো। ধরো X আর Y একটা বিন্দু, এই যে X, Y, ধরো সঞ্চার পথের উপরস্থ একটা বিন্দু P X, Y, এনে সঞ্চার পথটা হচ্ছে সরল রেখা। তোমাকে বলছে এই দুইটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করো, এবং তা হতে 60টি স্থানের জন্য কতজন লোক লাগবে তা নির্ণয় করো। প্রশ্নে বলে দিছে 30টা বৃক্ষরোপণের জন্য লোক লাগবে 15 জন, 45টা বৃক্ষরোপণের জন্য লোক লাগবে 25 জন। তোমাকে বলছে আগে X এবং Y এর মধ্যে একটা সরল রৈখিক সম্পর্ক, মানে একটা সরল রেখার সমীকরণ বের করো। এই সম্পর্কটা একটা সরল রেখা হবে। তো তুমি X আর Y কে একটা বিন্দু বিবেচনা করো। X কে ধরো ভুজ, নর্মালি তো আমরা তো X কে ভুজই ধরি আর Y কে কোটেই ধরি, ধরে একটা সরল রেখার সমীকরণ আসবে, যেহেতু সম্পর্কটা সরল রেখা। তারপরে ওই সরল রেখার সমীকরণ হতে
60টা গাছ লাগানোর জন্য কয়জন লোক লাগবে ওটা বাইর করবা, ওইগুলা পরের আলাপ। তুমি আগে চিন্তা করো সরলরেখাটা সমীকরণ। ধরো তোমাকে বলে দিল এক্স এবং ওয়াই দুটা সম্পর্কের একটা হচ্ছে সরল রেখা হবে। কি সরল রেখা? এই সরলরৈখিক সম্পর্ক মানে এই ইকুয়েশনটা একটা সরল রেখা হবে। তো আমি আগে ধরলাম যে পি এক্স কমা ওয়াই একটা বিন্দু, মানে আমি এক্সকে একটা বিন্দুর ভুজ ধরলাম, ওয়াইকে একটা কোটি ধরলাম, কারণ একটা বিন্দুর সঞ্চার পদ্ধতি তো সরল রেখা হবে, তাই না? এইবার খেয়াল করে দেখো, তো আমরা ধরলাম সঞ্চার পথের উপরস্থ বা সরল রেখার উপরস্থ যে কোনো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই। এইবার তোমাকে কিন্তু দেখো এই রেখার উপরস্থ দুইটা বিন্দু কিন্তু প্রশ্নে দেওয়াই আছে। কি দেওয়া আছে দেখো, এখানে এক্স, এক্স মানে হচ্ছে গাছের সংখ্যা বা স্থানের সংখ্যা, কতগুলা গাছ লাগাইতে হবে সেটার সংখ্যা, আর ওয়াই হচ্ছে একটা বিন্দু দেওয়া আছে 30, 30 জনের জন্য 15 জন লোক লাগবে। দেখো 30টা গাছ লাগানোর জন্য লোক লাগবে 15 জন। তুমি ধরো একটা বিন্দু, এটা স্থির বিন্দু, মনে করো যে পি এটা হচ্ছে চলমান বিন্দু, এটা হচ্ছে চলমান বিন্দু, এটা তো একটা রেখার উপরস্থ তো, বা এটা সরল রেখার ইকুয়েশন যদি হয় তার উপর তো চলমান বিন্দু লাগবেই। আর একটা স্থির বিন্দু দেওয়া আছে যে 30, এক্স এর মান 30 হইলে ওয়াই এর মান 15। আরেকটা স্থির বিন্দু দেওয়া আছে দেখো, এক্স এর মান 45 হইলে ওয়াই এর মান 25। দেখো এখন আমাকে বলো যে একটা সরল রেখার উপরস্থ দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এগুলো খুবই ইজি ম্যাথ, এগুলো নিয়ে প্যারা দিও না। দেখো 30টা গাছ লাগাবে 15 জন, 30,15। তুমি মনে করো যে এক্স কমা ওয়াই, এক্স এর মান 30 এন ওয়াই এর মান 15, আর একটা 45,25। একটা রেখার উপরস্থ দুইটা বিন্দু, তাহলে এই রেখার সমীকরণ কয় নাম্বার সমীকরণ ইউজ করবো বলো? কয় নাম্বার সমীকরণ? আমরা যে 6টা সমীকরণ শিখছি, 7 নাম্বার সমীকরণটা তো আমরা সরল রেখার সমীকরণ বের করার জন্য ইউজ করি না, ওটা বিন্দু স্থানাঙ্কের জন্য। 4 নাম্বার, ভেরি গুড। তাহলে লিখো নির্ণয় সমীকরণ। ধরো যে আমি ধরছি এটা বিন্দু, এটা বিন্দু, তাহলে লিখতে পারো নির্ণয় এবি রেখার সমীকরণ, অথবা নির্ণয় সমীকরণ, নির্ণয় সমীকরণ। ভাই রেখার উপরস্থ তো একটা চলমান বিন্দু থাকবেই, ধরো এক্স কমা ওয়াই, আর সমীকরণটাতে কি হয়েছে এক্স হয়তো থাকবেই, মনে আছে এক্স মাইনাস এক্স ওয়ান, ধরো এক্স মাইনাস 30, এক্স মাইনাস এক্স টু, 30 মাইনাস 45। এই বুঝছো ঘটনা খুবই ইজি জিনিস। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস 15, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, 15 মাইনাস 25। এইবার ক্যালকুলেশন করো কি আসে বলো। এই দেখো, এই যে মনে করো এটা হচ্ছে একটা চলমান বিন্দু, এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক লাগবে, এটা একটা সরল রেখার সম্পর্ক, তো একটা চলমান বিন্দু চলক তো লাগবেই এক্স আর ওয়াই। তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই টু। ক্যালকুলেশন করে বলো কত আসে। সিদ্ধাতুল বলছে 2x মাইনাস 3y মাইনাস 15, 2x মাইনাস 3y আসছে সবার, 2x মাইনাস 3y মাইনাস 15, 2x মাইনাস 3y। এটাই নির্ণয় সম্পর্ক, এটা একটা সরল রৈখিক সম্পর্ক। এটা সমীকরণ দেখে আমরা বুঝে ফেলছি এটা একটা সরল রেখার সমীকরণ। কেন? এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, 2x মাইনাস 3y, 2x মাইনাস 3y মাইনাস 15। হ্যাঁ ওকে ঠিক আছে, ওকে 2x মাইনাস 3y মাইনাস 15 ঠিক আছে। ওকে এইবার বলছে সম্পর্ক নির্ণয় করো, এবং তা হতে মানে এই সম্পর্ক হতে 60টি স্থানে গাছ লাগানোর জন্য কতজন লোক লাগবে। দেখো এই গাছ লাগানোকে আমরা কি ধরছিলাম এক্স, মনে আছে? তোমাকে বলছে এক্স ইকুয়ালস টু 60 হলে ওয়াই ইকুয়ালস টু হোয়াট। দেখো যে এই সম্পর্কটা হতে 60টা গাছ লাগানোর জন্য কতজন লোক লাগবে। এখানে গাছ লাগানোর লোকের সংখ্যা হচ্ছে এক্স, সরি স্থানের সংখ্যা, কতগুলো গাছ লাগাইতে হবে সেটা হচ্ছে এক্স, আর লোকের সংখ্যা হচ্ছে ওয়াই। তাহলে এক্স দেওয়া আছে 60, ওয়াই বের করতে হবে। লিখো এক্স ইকুয়ালস টু 60 হইলে এনে বসাই দাও, এখানে এক্স জায়গায় 60 বসাও, তাইলে এক্স ইকুয়ালস টু যদি 60 হয় 120 মাইনাস 15 ইকুয়ালস টু 3y, তাইলে এখানে হবে 105, 105কে 3 দিয়ে ভাগ করলে 35। তাহলে বিন্দুটা কি হবে? আচ্ছা শেষ, বিন্দু লাগবে না, বলছে কতজন লোক লাগবে, কয়জন লাগবে? 35 জন লোক লাগবে। বুঝছো? বলবো 35 জন লোক লাগবে। এই বুঝছো ম্যাথটা খুবই ইজি। এরকম একটা ডাকের অঙ্ক বা দুইটা ডাকের অঙ্ক আছে, এগুলা নিয়ে হাইপার হয়েও না, এগুলা সৃজনশীলে আসে না, বাট তুমি খালি দেখে রাখো এই টাইপের ম্যাথ সৃজনশীল পরীক্ষায় আসে না, বাট বইয়ে যেহেতু আছে
অবশ্যই আমাদের বুদ্ধিমানের কাজ হবে কি, এটা শিখে রাখা। খুবই সিম্পল জিনিস। একটা সরল রেখার সম্পর্ক তোমাকে বের করতে বলছে, দুইটা বিন্দু দেওয়া আছে, ওই রেখার সমীকরণ বের করতে পানি ভাত। তবে সরল রেখার সম্পর্ক সরল রেখা বলছে। এখন যে গাছ লাগাবো 60টা, লোক লাগবে কয়জন? তো এক্স এর মান 60, ওয়াই এর মান কত? এক্স এর মান 60 বসায় দিলে ওয়াই এর মান চলে আসছে 35। তোমাকে যদি বলতো যে এই বিন্দুটা কত, তাহলে হবে 60,35। এখানে তো বিন্দু চাইনি, তুমি বলবা যে 35 জন লোক লাগবে। তুমি বলবা 35 জন লোক লাগবে। কতজন লোক লাগবে? 35 জন। শেষ, আজকে ক্লাস এ পর্যন্তই। এখন আমাকে বলো 3.5 এর সবগুলা টাইপ বুঝতে পারছো কে কে? ভাইয়া সরল লেখার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 3.5, কারণ 3.5 যদি ভালো মতো না বোঝো তাহলে তুমি 3.67ও বুঝবা না। সরল লেখা অধ্যায়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে 3.5, 6 এবং 7 থেকে। বাট এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 3.5, কারণ হচ্ছে যে 3.5 ভালো পারবে তার কাছে 3.6 এবং 3.7 অটোমেটিক ইজি লাগবে। বুঝতেছো? আর যদি 3.5 এ তুমি ফাঁকিবাজি করো, 6, 7ও তোমার কাছে কঠিন হয়ে যাবে। শুধুমাত্র ক্লাসে যে ম্যাথগুলো করাইছি, ক্লাসের ম্যাথগুলো তুমি যদি ভালো মতো বুঝে থাকো, তাইলে বাড়ির কাজ যখন করতে যাবা, বোর্ডে আসা ম্যাথগুলো তুমি ইজিলি পারবা। তারপরে কিছু ম্যাথ বইয়ে থাকেই প্রবলেম ফেস করার জন্য। তোমরা যখন বাড়ির কাজ করতে যাও, আমি আরেকটা কথা বলতেছি, বারবারই বলি, যে বাড়ির কাজ করতে গিয়ে যদি প্রবলেম ফেস করো, ওটাকে তুমি নেগেটিভলি নিবা না। কেতাবুদ্দিন স্যারের বইয়ে কিংবা অসীম কুমার শাহ স্যারের বইয়ে কিছু ম্যাথ ইচ্ছাকৃতভাবেই স্যাররা এমন প্রশ্ন দিছে, ওটা করতে গেলে তুমি আটকে যাবা, ওটা করতে গেলে তুমি পারবা না, একটু ব্যতিক্রমী ম্যাথ। কারণ তুমি এখন প্র্যাকটিস করতে গিয়ে যত বেশি আটকাবা, তত তুমি নিজেকে ডেভেলপ করতে পারবা। কাজে বাড়ির কাজ করতে গেলে যদি 20টা বাড়ির কাজের মধ্যে তুমি 2টা না পারো, একদম মন খারাপ করার কোনো কারণ নাই, ইগনোর। এটা নিয়ে মানে একদম তোমার হাউস করা লাগবে এরকম না। প্রবলেম সলভ করার জন্য প্রতি সপ্তাহে প্রবলেম সলভিং ক্লাস হচ্ছে, প্রবলেম সলভিং ক্লাসগুলো অ্যাটেন্ড করবা, কিংবা ডিসকাশন গ্রুপে পোস্ট দিবা, কিংবা সলিউশন দেখবা। তুমি যদি 2টা ম্যাথ না পারো, এত টেনশন করার কিছু নেই, তুমি আগে সলিউশনটা থেকে হেল্প নেবা। তুমি আগে দেখবা যে সলিউশনটা কীভাবে করছে, ওটা দেখে দেখে বুঝবা যে এই লাইনটার পরে এই লাইনটা কেন হইলো, এই ম্যাথটা কেন এইভাবে করলো। পুরো ম্যাথটা আগে বুঝবা, তারপরে নিজে নিজে করে ফেলবা। এরকম যাতে না হয় যে সলিউশন দেখে দেখে তুলে ফেললা, তাহলে তো কোনো লাভ হবে না। বুঝতেছো? সলিউশন থেকে হেল্প নিতে পারো, ডিসকাশন গ্রুপ থেকে হেল্প নিতে পারো, তারপরে প্রবলেম সলভিং ক্লাস অ্যাটেন্ড করতে পারো। কোনো না কোনোভাবে তোমার যদি ইচ্ছা থাকে তুমি সলভ পাবা, তোমার ইচ্ছাটা লাগবে। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকে ক্লাস। আজকে ক্লাসে আমাদের 3.5 কমপ্লিট হইলো, এবং 3.5 এর বাকি ম্যাথগুলো আজকে ক্লাসে বাড়ির কাজ দেবো। ঠিক আছে? আজকে সন্ধ্যার মধ্যে বা রাতের মধ্যে বাড়ির কাজ দিয়ে দিব। বাড়ির কাজ থাকবে কি 3.5 এর বাকি ম্যাথগুলা। আর এই সপ্তাহে উইকলি এক্সাম হবে শুক্রবারে, সরল লেখা লেকচার 10 থেকে 13। বুঝতেছো? মানে 3.5। এই উইকলি এক্সামের সিলেবাস হচ্ছে 3.5 বা 3 এরই। ওকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা এই কোর্সে দেরিতে এনরোল করছো, এই মাস মানে তোমাদের ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা সপ্তাহে 3টা ক্লাস করে নিব, 4টা ক্লাস করে নিব না, যাতে খুব বেশি ক্লাস জমে না যায়। যারা দেরিতে ভর্তি হইছো, তোমরাও যদি এই মাসটা একটু ইফোর্ট দাও, কলেজে ক্লাস শুরু হওয়ার আগে কিন্তু সরলরেখা অধ্যায় ক্লাসগুলো এবং ত্রিকোণমিতি অধ্যায়ে যতগুলো ক্লাস কমপ্লিট হবে, চাইলেই কিন্তু রিকভার করে ফেলা পসিবল। তাহলে কিন্তু অনেক আগে থাকবা। কলেজে ক্লাস শুরু হওয়ার আগে আমাদের সরলরেখা অধ্যায় শেষ হয়ে যাবে, ত্রিকোণমিতি অধ্যায়ও প্রায় 80% কমপ্লিট হয়ে যাবে। ভাই এই দুইটা অধ্যায় ফার্স্ট পেপারের একদম বেসিক, কি বলবো, যে একদম ফাউন্ডেশন। এই দুটো অধ্যায় যদি তোমার ভালো মতো কভার থাকে, হায়ার ম্যাথের সিলেবাস শেষ করে নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না, তোমার শান্তিতে শেষ হবে। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কলেজে এসইউএম স্যারের বই পড়ায় কোনো সমস্যা নাই, তুমি যে কোনো একটা বই ভালো মতো কমপ্লিট করলেই হবে। সব বইয়ের 90% ম্যাথ সেমই। যেই বই পড়াক, তুমি অসীম কুমার শাহ স্যার অথবা কেতাবুদ্দিন স্যারের বই, যে কোনো একটা বই ফলো করলে কোনো সমস্যা নেই। আর যদি তোমার কলেজে যেই বই পড়ায় তুমি ওই বইটাই ফলো করতে চাও, কোনো সমস্যা নাই। হায়ার ম্যাথে যে কোনো একটা বই ভালো মতো কভার করলেই হবে। তুমি হয়তো ভাবতেছো যে ভাই অসীম কুমার শাহ স্যারের বই আর এসইউএম স্যারের বইয়ের ম্যাথ হয়তো আলাদা, না, 95% ম্যাথ সেম। তুমি খুলে দেখো। আর বোর্ড পরীক্ষায় আসা ম্যাথ, প্রশ্ন ব্যাংকের ম্যাথ তো সব বইয়ে সেমই, খালি 2-1টা ম্যাথ এদিক সেদিক। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এ পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে বুধবারে। সরলরেখা লেকচার 14 আমরা 3.6 শুরু করবো। টাটা।